আজকের দর্শন পরিবারের এই স্পেশাল ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে বসেছি সেটা হলো গতকাল না গত পরশুদিন ডাব্লিউবিপিএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন তাদের একাডেমিক ক্যালেন্ডার পাবলিশ করেছে। হ্যাঁ, একাডেমিক ক্যালেন্ডার মানে কি? একাডেমিক ক্যালেন্ডার হচ্ছে এটা যে পুরো বছর জুড়ে তাদের যা যা অ্যাক্টিভিটি হবে, কোথায় কি ইন্টারভিউ হবে, কোথায় কোনটা চাকরির পরীক্ষা হবে, সমস্ত একটা ডিটেলড লিস্ট প্রতি বছর ইউজিসি থেকেও এই রকম একাডেমিক ক্যালেন্ডার পাবলিশ করা হয়। এবং ডাব্লিউবিপিএসসির তরফ থেকেও কিন্তু জানুয়ারি মাসেই এই একাডেমিক ক্যালেন্ডার পাবলিশ করা হয়েছে। এবং পিএসসি যত ধরনের পিএসসির আন্ডারে যত রিক্রুটমেন্ট হয়, সেটা ডাব্লিউবিসিএস থেকে শুরু করে ডাব্লিউবিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা কবে হবে, মেন্স পরীক্ষা কবে হবে, ইন্টারভিউ কবে হবে, সমস্ত ক্লার্কশিপের পরীক্ষা কি হবে, সমস্ত ডিটেলড ইনফরমেশন সহকারে তারা একটা একাডেমিক ক্যালেন্ডার পাবলিশ করেছে। হ্যাঁ, যেখানে ডাব্লিউবিসিএসও কিন্তু খুব উল্লেখযোগ্য যে ডাব্লিউবিসিএস এর ডেটও সেখানে কিন্তু ডিক্লেয়ার করেছে। এবং এর সঙ্গে সঙ্গে ডাব্লিউবিপিএসসি তাদের স্কুল সার্ভিস কমিশন, মানে যে স্কুলগুলো সরাসরি পিএসসি মানে সরকারি স্কুল বা গভর্নমেন্ট স্কুল, সব স্কুল কিন্তু সরকারি স্কুল নয়, কিন্তু যে স্কুলগুলো সরকারি স্কুল সেগুলো কিন্তু ডাব্লিউবিপিএসসির আন্ডারে পড়ে। পিএসসি তার রিক্রুটমেন্ট প্রক্রিয়া করে, সেটা কিন্তু এসএসসি করে না, স্কুল সার্ভিস কমিশন সেটা করে না। পিএসসি সেগুলো সরকারি স্কুলের চাকরির পরীক্ষাগুলো কিন্তু পিএসসি নেয়। যেমন সরকারি কলেজের চাকরির পরীক্ষাগুলো যেমন ডাব্লিউবিপিএসসি নেয়। হ্যাঁ, যেখানে ট্রান্সফারেবল জব পিএসসির আন্ডারে, এই যে কলেজ বা স্কুলগুলো আছে এগুলো ট্রান্সফারেবল জব। হ্যাঁ, প্রতি 6 বছর একটা নির্দিষ্ট কলেজে থাকার পর আবার গভর্নমেন্ট তাকে ট্রান্সফার করে দেবে অন্য জায়গায়, এটা ট্রান্সফারেবল। নর্মাল ডাব্লিউবিসিএসসি মানে তোমার কলেজ সার্ভিস কমিশন যেটা আছে সেটা কিন্তু ট্রান্সফারেবল নয়, মানে আমাদের চাকরি ট্রান্সফারেবল নয়, বাট তোমার পিএসসির চাকরি ট্রান্সফারেবল হয় অনেক সময়, স্কুলের ক্ষেত্রেও আশা করি ট্রান্সফারেবল হয়। এবার ডাব্লিউবিপিএসসির আন্ডারে যে স্কুলগুলো আছে, সরকারি স্কুলগুলো আছে, তার জন্য অলরেডি আগেই বলা হয়েছিল ডাব্লিউবিপিএসসির তরফ থেকে যে পরীক্ষা রিক্রুটমেন্ট প্রক্রিয়া শুরু হবে বা পরীক্ষা নেওয়া হবে। এবং গত দিনে কিন্তু সেটা ডেট ডিক্লিয়ার করেছে। অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেসের, হ্যাঁ মানে সহকারী যারা শিক্ষক এবং শিক্ষিকা, তাদের ডেট ডিক্লিয়ার করেছে চাকরির। এবং সেখানে আমরা অলরেডি দেখেছি একটা মনে হয় 14ই সেপ্টেম্বর এবং আর একটা 20 সেপ্টেম্বর, দুটো ডেট ডিক্লিয়ার করা আছে একটা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টসদের জন্য, সেটা মনে হয় যত সম্ভব 14ই সেপ্টেম্বর। এবং 20 সেপ্টেম্বর হচ্ছে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টসদের জন্য, সেটা হচ্ছে 20 সেপ্টেম্বর। দুটো ডেট পাবলিশ করা হয়েছে। আগামীতে ডাব্লিউবিপিএসসির তরফ থেকে সম্পূর্ণ নোটিফিকেশন আসবে, সেখানে কিভাবে কি পরীক্ষা হবে, কিভাবে কি তার সিলেবাস থাকবে, সমস্ত ডিটেলড বিজ্ঞপ্তি কিন্তু সেখানে দেওয়া থাকবে পরবর্তীটায়। কারা পরীক্ষা দিতে পারবে, প্রচুর স্টুডেন্ট আমাকে একটা বিষয় কোয়ারি করছে যে ম্যাম আমি এখন বিএড এর 3rd সেমিস্টারে আছি বা 4th সেমিস্টারে আছি, আমরা কি এই পরীক্ষাটাতে বসতে পারি? ডাব্লিউবিপিএসসি এর পরে যে নোটিফিকেশনটা হবে, সেই নোটিফিকেশনে তারা নিশ্চিতভাবে বলে দেবে যে কারা পরীক্ষায় বসতে পারে এবং কারা পরীক্ষায় বসতে পারে না, পারবে না। হ্যাঁ, হয়তো বা তারা এটা বলতে পারেন, আমি সঠিক জানি না। তারা হয়তো এটা বলতে পারেন যে যারা বিএড এর বিএড অলরেডি যাদের সমাপ্ত হয়ে গেছে, বিএড যাদের ডিগ্রি আছে, তারা হয়তো এই পরীক্ষাটায় বসতে পারে, এটা হয়তো তারা বলতে পারেন। কিন্তু অনেক সময় যেটা হয় যে মাস্টার্স করতে করতে 1st সেমিস্টার বা 2nd সেমিস্টারে থাকাকালীন আমরা নেট বা সেট পরীক্ষাতে কিন্তু বসতে পারি, আমরা নেট বা সেট পরীক্ষা কিন্তু অ্যাপিয়ার করতে পারি। ডাব্লিউবিপিএসসি বাই চান্স যদি বলেন যে কেউ 3rd সেমিস্টারে আছে বা 4th সেমিস্টারে আছে, দীর্ঘদিন ধরে চাকরির পরীক্ষা বন্ধ আছে, দীর্ঘদিন ধরে বেঙ্গলের ছেলেমেয়েরা, বাংলার ছেলেমেয়েরা প্রচন্ডভাবে ভুক্তভোগী তার জন্য। এবং প্রচুর ছেলেমেয়ের অলরেডি বয়স পেরিয়ে চলে গেছে, চাকরির বয়স পেরিয়ে গেছে, হ্যাঁ, যে রিক্রুটমেন্ট এই না হওয়ার কারণে।
এই জন্য ডাব্লিউবিপিএসসি যদি কনসিডার করেন যে যারা হয়তো বিএড এর থার্ড সেমিস্টারে আছে বা ফোর্থ সেমিস্টারে আছে, তারাও এই পরীক্ষায় বসতে পারবে। যদি তারা বলেন তারাও কিন্তু তাহলে হ্যাঁ পরীক্ষায় বসতে পারবে। হ্যাঁ, তুলি নিশ্চয়ই খুব ভালো হয়, আমি তো অবশ্যই চাইবো। প্রচুর ছেলে মেয়ে এখন বিএড এ ভর্তি হয়েছে, আর অনেক ছেলে মেয়ে দীর্ঘদিন ধরে এই কষ্ট পেয়েছে যে বিএড করে ম্যাডাম বসে আছি। হ্যাঁ, দীর্ঘদিন ধরে কোনো ধরনের কোনো চাকরির পরীক্ষা নেই। এই কিছুদিন আগে ডাব্লিউবিএমএসসির কিন্তু পরীক্ষা হয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। গত বছরে 2024 সালে ডাব্লিউবিএমএসসির পরীক্ষা হয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনে। হ্যাঁ, রিটেন এক্সাম হয়েছে, অলরেডি তাদের ভাইবা পরিসমাপ্ত হয়ে গেছে। খুব তাড়াতাড়ি কিছু সংখ্যক ছেলে মেয়ে কিন্তু চাকরি পাবে, ডাব্লিউবিএমএসসি তে চাকরি পাবে। কিন্তু সেই সময় অনেকেই কিন্তু না গা লাগায়নি, এই চাকরিটার জন্য গা লাগায়নি, ঠিক মতো করে পড়াশুনো করেনি। হয়তো তাদের হাতে 2 মাস সময় ছিল বা 2.5 মাস সময় ছিল। এবার এই 2-2.5 মাসে কখনোই কোনো চাকরির পরীক্ষা ক্লিয়ার করা যায় না, ঠিক আছে? এই ক্ষেত্রে আমি তোমাদের বলবো যে ডাব্লিউবিপিএসসি যে একাডেমিক ক্যালেন্ডারটা দিয়ে তোমাদের কিন্তু অনেক ভালোই করেছে। এই কারণেই যে তোমরা জানতে পেরে গেলে যে তোমাদের আপকামিং পিএসসির যে এক্সামটা সেটা সেপ্টেম্বর মাসে হতে চলেছে। সেপ্টেম্বর মাসে হতে চলেছে মানে আজকে জানুয়ারি মাস। তোমার হাতে কত সময় আছে এটা ভাবাটা খুব দরকার। সেটা হচ্ছে আজকে জানুয়ারি মাসের মিডল, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। মানে তোমার হাতে মোটামুটি ভাবে 9 মাস, বলবো না 9 মাস বললে ভুল বলা হবে, তোমার হাতে 8 মাস সময় আছে পড়াশোনা করার জন্য। আর তোমরা যদি এখনো ভেবে থাকো যে এই 8 মাস সময়টা অনেক বেশি সময়, হ্যাঁ আমি খুবই আলে ঢালে একদম সুন্দরভাবে হ্যাঁ মানে রয়ে সয়ে পড়াশুনো করব, এটা হবে না। এটা রয়ে সয়ে পড়াশোনা করার নয়। এই 8টা মাস যারা চাকরির পরীক্ষা ক্লিয়ার করতে চাইছে, তাদের জান প্রাণ লড়িয়ে দিতে হবে এই চাকরির পরীক্ষাটার জন্য। জান দিয়ে দিতে হবে যে চাকরি পেতেই হবে। ইকোনমিক্যালি ছেলেদের এবং মেয়েদের ইকুয়ালি, মানে ইকোনমিক্যালি প্রতিষ্ঠা পাওয়াটা ভীষণ জরুরি। হ্যাঁ, আমরা এটা জানি। এবং সরকারি স্কুলে চাকরি পাওয়া এটাও অনেক লাকের ব্যাপার হয়, সবাই সরকারি স্কুলে চাকরি পায় না। তার জন্য যেটা হবে সেটা তোমাকে জীবন দিয়ে দিতে হবে পড়াশোনা করার জন্য, জান লড়িয়ে দিতে হবে যতটা। আমি আমার তরফ থেকে তোমাকে গাইড করব, কিন্তু পড়াশুনো কিন্তু তোমাকে ভালো মতো আজকে থেকেই বা শুরু করে দিতে হবে তোমাদের। এইবার প্রশ্ন হচ্ছে এটা যে তাহলে আমরা পড়াশুনোটা কিভাবে করব? এই 9টা 8টা মাস যে আমাদের হাতে সময় আছে, পড়াশুনো কিভাবে করব এর একটা কিন্তু অবশ্যই তোমাকে রোডম্যাপ তৈরি করে দিতে হবে। কিন্তু হ্যাঁ, যদিও ডাব্লিউবিপিএসসি কিন্তু এখনো কোনো সিলেবাস দেয়নি। হ্যাঁ, আজকে এখনো কোনো সিলেবাস দেয়নি, কিভাবে পরীক্ষা হবে সেটা বলে দেয়নি। আশা করি আমরা কিছু কিছু জিনিস অ্যাজিউম করে নিচ্ছি, আমরা ধরে নিচ্ছি ডাব্লিউবিপিএসসি সিলেবাসটা কি হতে পারে, আমরা এটা ধরে নিচ্ছি। হ্যাঁ, এবং তার সঙ্গে সঙ্গে ডাব্লিউবিপিএসসির সিলেবাস ছাড়াও কিভাবে পরীক্ষা হবে আশা করছি জেনারেল পেপার হবে না, সাবজেক্টেরই পরীক্ষা হবে, 100 নম্বরের সাবজেক্টের পরীক্ষা হবে আশা করছি, আমি ধরে নিচ্ছি। যদিও ডাব্লিউবিপিএসসি নোটিফিকেশন আসার আগে অবধি কিছু এ ব্যাপারে বলা যায় না, তবুও আমরা প্রথমে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে যখন তুমি ডাব্লিউবিপিএসসির জন্য প্রিপারেশন নেবে, তুমি ইকুয়ালি কোন কোন পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে। একটা হচ্ছে ডাব্লিউবিএসএলএসটির জন্য প্রিপারেশন নেবে, ডাব্লিউবিএমএসসির জন্য প্রিপারেশন নেবে, এবং বিহারের যে পরীক্ষাটা আছে তাকে কিন্তু কোনোভাবেই তুমি ছাড়বে না। তার জন্যও কিন্তু তুমি ইকুয়ালি প্রিপারেশন নেবে, কারণ এই যে চাকরির যে পরীক্ষাগুলো সেটা হচ্ছে পিএসসি, এসএসসি, এমএসসি এবং বিপিএসসি যে পরীক্ষাগুলো, সেই পরীক্ষার সিলেবাস কিন্তু মোটামুটি ভাবে সবগুলোরই একই। হয়তো এটা একটু কম, হয়তো ওটা একটু বেশি। হ্যাঁ, এই বছরেও কিন্তু তোমার বিহার স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা আবার হবে, প্রিলিমিনারি পরীক্ষাও হবে, আবার মেন্স পরীক্ষাটাও কিন্তু হবে। তোমরা অনেকেই মানে প্রিলিমিনারি পরীক্ষাটা কোয়ালিফাই করে আছো, ফেব্রুয়ারি মাসে তোমাদের মেন্স পরীক্ষা বা মার্চ মাসে তোমাদের মেইন যে পরীক্ষাটা বিপিএসসি পরীক্ষাটা হবে। এগুলোর যে সিলেবাস তোমাকে এটা ভালো করে বুঝতে হবে, তোমাকে একটা ছক তৈরি করে নিতে হবে। এগুলোর যে সিলেবাস, এই সিলেবাসটা কিন্তু মোটামুটি ভাবে সবগুলোর একই, সবগুলোর সিলেবাস একই। হ্যাঁ, এই ক্ষেত্রে অনেক স্টুডেন্ট আমাকে প্রশ্ন করতে পারে যে ম্যাম এই সময় আমি নেট সেটের প্রিপারেশন নেব, নাকি ম্যাম এই সময় আমি পিএসসির প্রিপারেশন নেব বা এসএসসির প্রিপারেশন নেব। যদি এটাই প্রশ্ন হয়, হ্যাঁ নো ডাউট তোমার হচ্ছে নেট সেটের সিলেবাসের সঙ্গে পিএসসি বা এসএসসির সিলেবাসের
প্রায় 70% অংশ মিল আছে এবং কিছু কিছু অংশ মিল নেই, যেমন সাইকোলজি, সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফি, এই জায়গাগুলো কিন্তু তোমার নেট সেটের সঙ্গে এটার মিল নেই। নেট সেটে অনেক ভাস্ট এরিয়া পড়তে হয়। হ্যাঁ, যদিও নেট সেটে অনেক ভাস্ট এরিয়া পড়লে সেটা এসএলএসটির জন্য ভীষণভাবে সেই জায়গাগুলো কভার হয়। আমি মনে করি বিশেষ করে ইন্ডিয়ান ফিলোসফি, ওয়েস্টার্ন ফিলোসফি, এই দুটো পার্ট এবং এথিক্স, এই তিনটে পার্ট তো ব্যাপকভাবে ধরো এসএলএসটি তে কভার করে। এসএলএসটির অনেকটা কম সিলেবাস, কিন্তু তোমার নেট সেটের অনেকটা বেশি সিলেবাস। কিন্তু তবুও আমি তোমাদের ফোকাস করতে বলবো, যার জন্য, যে পরীক্ষার জন্য ইমিডিয়েটলি ফোকাস করতে বলবো, সেটা হচ্ছে পিএসসি, সেটা হচ্ছে এমএসসি, বা সেটা হচ্ছে বিহার স্কুল সার্ভিস কমিশন। এটার জন্যই আমি মেনলি এই বছরটা তোমাদের ফোকাস করতে বলবো। হ্যাঁ, অবশ্যই ডিসেম্বর মাসে, আপকামিং ডিসেম্বর মাসে যে সেট এক্সামটা হবে, আমি সেটাকেও তোমাদের ফোকাস করতে বলবো, সেটা পরে। বাট এই চাকরির পরীক্ষা, এটা যেহেতু চাকরির পরীক্ষা, তুমি যদি কোয়ালিফাই করে যাও তুমি সরাসরি রিক্রুটমেন্ট হবে। ঠিক আছে, নেট সেটের ক্ষেত্রে সেটা হয় না। ঠিক আছে, এটা সরাসরি রিক্রুটমেন্টটা যেহেতু হবে, যদিও ইন্টারভিউ প্রসেস আছে, তবুও আমি বলবো যে পিএসসি, এমএসসি, এটার জন্যই এই বছরটা তোমরা বরাদ্দ করে রাখো, এটার জন্যই তোমরা এই বছরটা পড়ো ভালো করে। হ্যাঁ, চাকরিটা পাওয়া ভীষণ ভীষণ জরুরি সবার জন্য। আমি শুধু মেয়েদের কথা বলবো না, এখানে প্রচুর ছেলে মেয়েরা আছে, দীর্ঘ দিন ধরে তারা খাটাখাটনি করছে, পড়াশোনা করছে। আমি মানে মানে আমি প্রে করছি যে তোমরা এই বছরটা যেন খুব ভালো যায়, চাকরিটা যেন তোমরা পেয়ে যাও। ঠিক আছে, এইটুকুই আমি বলছি। এই জন্য আমি তোমাদেরকে সবাইকে বলছি যে জীবন দিয়ে দাও, জান লড়িয়ে দাও এই বছরটা পড়াশোনা করার জন্য। এইবার প্রশ্ন হচ্ছে এটা, যে আমরা কিভাবে পড়বো, আমার রুটিনটা কি হবে, কিভাবে আমার পড়া উচিত হবে। প্রথমেই যেটা আমি বলবো সেটা হচ্ছে, সারা দিনের মধ্যে 6 থেকে 8 ঘন্টা পড়াশুনোর জন্য রেখে দাও। নিজেদের রুটিন নিজেদেরকেই তৈরি করতে হবে, নিজেদের রুটিন নিজেদেরকেই তৈরি করতে হবে। আজকে রাত থেকে, ঠিক আছে, মানে তুমি যদি 10 ঘন্টা সারাদিনে পড়তে পারো, সেটা সবচেয়ে বেশি পরিমাণে ভালো হয়। সারাদিনে 8 থেকে 10 ঘন্টা সময় আজকে থেকেই তুমি কিন্তু একটা রুটিনের মধ্যে করে কিভাবে কি পড়াশুনো করবে সেটা কিন্তু তুমি ঠিক করো, এবং 10 ঘন্টা তুমি তোমার পড়াশোনার জন্য কিন্তু রাখো। এবার প্রশ্ন হচ্ছে, প্রচুর স্টুডেন্ট এইরকম মিসকনসেপশন আছে, এবং প্রথম দিন থেকে তারা আমাকে জিজ্ঞাসা করছে এটা, ম্যাম পিএসসির এমসিকিউ পাচ্ছি না, পিএসসির কোশ্চেন পেপার পাচ্ছি না, এসএলএসসির কোশ্চেন পেপারটা যদি আপনি দেন, এমএসসির কোশ্চেন পেপারটা আপনি যদি দেন। যেদিন থেকে নোটিফিকেশনটা এসছে সেই দিন থেকে স্টুডেন্টসদের ধরো মাথা খারাপ হয়ে যাচ্ছে। কিসের জন্য? এমসিকিউ সলভ করার জন্য তারা মাথা খারাপ করে ফেলছে, যে পিএসসির কোশ্চেন পেপার পাচ্ছি না, এমএসসির কোশ্চেন পেপার পাচ্ছি না, আপনি কোশ্চেন পেপারগুলো আমাদের যদি দেন। হ্যাঁ, আমি তাদেরকে এটা বলতে চাই, তুমি কিচ্ছু করতে পারবে না, এমসিকিউ সলভ করে তুমি কিচ্ছু করতে পারবে না। এমসিকিউ যদি সলভ করারই হয়, তুমি আগামী 6 থেকে 7 মাসে ডিটেলড পড়ে সিলেবাস কভার করে তবেই তুমি এমসিকিউ পরীক্ষা দেবে। নচেৎ তার আগে কোনোভাবেই কিন্তু এমসিকিউ এর টেস্ট দেবে না। না পড়াশোনা করে, না কোনো কিছু ভেবেচিন্তে এমসিকিউ কোথাও, কোনো জায়গায়, কোনো ইনস্টিটিউটে, কোনো ওয়েবসাইটে, কোথাও গিয়ে এমসিকিউ এর টেস্ট দেওয়ার চেষ্টাই করবে না। এটা আমার প্রথম বক্তব্য। যখনই তুমি না পড়ে এমসিকিউ টেস্ট দিতে যাবে না, সঙ্গে সঙ্গে তোমার মনের মধ্যে কিন্তু একটা ভীতি, একটা দুর্বলতা তৈরি হবে। তখন তোমার এটা মনে হবে যে বাবা, আমার আশেপাশের জনরা তো সবাই সবকিছু পেরে যাচ্ছে, তাদের সবকিছু পড়া হয়ে গেছে, আর আমার কিচ্ছু পড়া হয়নি। দেখো আমি 50-এর মধ্যে 10 পেলাম, আমি 50-এর মধ্যে 5 পেলাম, ই বাবা আমার কি অবস্থা। এমন ভীতি নিজের মধ্যে তৈরি হবে না পড়ে এমসিকিউ সলভ করলে, যে তুমি ভাবতে পারবে না, সেই ভীতি থেকে বা সেই দুর্বলতা থেকে তুমি বেরোতে পারবে না। এই জন্য বলবো, স্টপ সলভিং এমসিকিউ, এমসিকিউ সলভ করা বন্ধ করে দাও, একেবারেই করো না, কোশ্চেন পেপার দেখার চেষ্টাই করো না। ঠিক আছে, তোমরা কি করবে, তোমরা এখন আগামী 6 মাস বা আগামী 7 মাস তোমরা বই পড়বে, পুরো সিলেবাস তোমরা কভার করবে, তোমরা কনসেপ্ট ক্লিয়ার করবে। যতক্ষণ না কোনো বিষয়ের বা কোনো টপিকের কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে, ততক্ষণ তুমি এমসিকিউতে হাত দেবে না, এমসিকিউ এর কোশ্চেন পেপার তুমি দেখবে না।
তোমার কাজ হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করা, যাতে যে কোনো ধরনেরই তোমার কাছে প্রশ্ন হোক না কেন, এমন ভাবে তুমি ডিটেলডে থরলি বই পড়েছো যাতে সমস্ত প্রশ্নের উত্তর তুমি নিজেই নিজে করতে পারছো। তার জন্য তোমার কোনো পরীক্ষা বা তার জন্য তোমার কোনো এমসিকিউ সলভ করার দরকার পড়ছে না। এই জন্য তোমার যে এই যে পড়াশুনোর জন্য যে তুমি 10 ঘন্টা 8 ঘন্টা বা 6 ঘন্টা নিজের জন্য বরাদ্দ করবে, সেই টাইমটা এমসিকিউ সলভ করার জন্য নয়, সেই টাইমটা শুধু বই পড়ার জন্য এবং খাতায় নোট ডাউন করার জন্যই তুমি শুধুমাত্র এই টাইমটুকু রাখবে। নো এমসিকিউ সলভিং কোনোভাবেই করবে না। এইবার তুমি যে ধরো বই পড়বে, শুধুই কি পড়ে যাবে শুয়ে 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 শুয়ে? ম্যামের ক্লাস যেমন খুব শুয়ে শুয়ে কিছু জন করে ধরো, ঠিক আছে, শুয়ে শুয়ে ক্লাস করলে কোনোদিন ক্লাস হয় না, এটা আমি বারবার বারবার করে বলি, কিন্তু যারা জানে তারা কিন্তু খুব সিনসিয়ারলি ক্লাস করে। ক্লাসের টাইমে কি করতে হয়? ক্লাসের টাইমে এটা করতে হয় যে ম্যাম বলছেন আর ম্যামের সামনে আমি বসে আছি, ম্যাম যখন কোনো পয়েন্ট থরলি বই থেকে বলছেন, আমার কাজ হচ্ছে ইউনিট ওয়াইজ প্রত্যেকটা খাতা তৈরি করা, ইউনিট ওয়াইজ প্রত্যেকটা মোটা মোটা খাতা তৈরি করা। ক্লিয়ার? আর আগামী 6 মাসে তোমার টার্গেট হবে হচ্ছে এটা, যে প্রত্যেকটা বই পড়ে 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 খাতার মধ্যে সেগুলোকে পয়েন্ট ওয়াইজ নোট ডাউন করে নেওয়া। এটা তোমার প্রথম কাজ, যেটা তোমাকে আগামী 8 মাস না, আগামী 6 মাসের মধ্যে সেটা তোমাকে কমপ্লিট করতে হবে। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে এটা, যে পুরো খাতার মধ্যে পয়েন্ট ধরে ধরে সমস্ত বিষয় তোমাকে নোট ডাউন করতে হবে। শুধু বই পড়লে তোমার ইমিডিয়েটলি মনে হতে পারে যে আমি সব আমার মনে আছে, কিন্তু পরীক্ষার আগে তুমি ডিটেলডে বই পড়ার কিন্তু সুযোগ পাবে না। তখন তোমাকে কি করতে হবে? ওই যে তুমি নোট খাতাটা তৈরি করেছো নিজে হাতে, কেউ তোমাকে রেডি মেটেরিয়াল দেয়নি। রেডি মেটেরিয়াল কখনো কেউ পড়তে পারে না, রেডি মেটেরিয়াল কোনোদিন কারোর মুখস্থ হয় না। কেন বলো তো মুখস্থ হয় না? তার কারণ হচ্ছে এটা, যে কারণ সেটা তো তুমি নিজে তৈরি করোনি, ওটা তোমার নিজের হাতের জিনিস না, এই জন্য রেডি মেটেরিয়ালে কখনো কোনো কিছু হয় না। বই পড়তে হবে, এবং বই পড়ে খাতার মধ্যে সুন্দর করে প্রত্যেকটা টপিক ধরে ধরে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে তুমি সেটাকে পয়েন্ট করে রাখবে, যে এইখান থেকে এই 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 ইম্পর্টেন্ট পোর্শনগুলো আমি পেলাম। 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার করে এই ইম্পর্টেন্ট জায়গাগুলো তোমাকে লিখে রাখতে হবে। হ্যাঁ, এই এই করে করে আগামী 6 মাসের মধ্যে ওই যে সিলেবাসটা, আমি সিলেবাসের কথাও একটু বলছি, যে কি কি সিলেবাস তুমি কভার করবে, ওই টোটাল সিলেবাসটাকে ইউনিট ধরে ধরে এক একটা ইউনিটের এক একটা খাতা, এবং সেই খাতার মধ্যে কিন্তু তোমাকে পয়েন্টগুলোকে তুলে নিতে হবে। এবং লাস্ট যে তোমার 1 মাস যে সময় তুমি পাবে, ওই যে তুমি বই ধরে 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 ক্লাস করে 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 তুমি খাতায় নোট ডাউন করেছো, আগামী 1 মাস, গত এক মানে পরীক্ষার আগের 15 দিন 20 দিন বা 1 মাস ধরে তুমি কন্টিনিউয়াসলি ওই খাতাটাকে দেখতে থাকবে। কারণ তুমি তো ভুলে যাবে, একটা বিষয় পড়তে পড়তে আর একটা বিষয় ভুলে যাবে, আর একটা বিষয় পড়তে পড়তে আর একটা বিষয় ভুলে যাবে। তখন তোমার ওই খাতাটা তোমার কাছে ইয়ের মতো কাজ করবে, জাদুর মতো কাজ করবে। ঠিক আছে? কারণ তুমি তো এতবার করে বই পড়ার সুযোগ পাবে না, কেউ তো তোমাকে এতবার করে বই পড়ার সুযোগ দেবে না। ঠিক আছে? সময় এত হাতে থাকবে না। তখন কিন্তু ওই তার মানে যে খাতাটা তুমি নিজে হাতে তৈরি করেছো, সেটা কিন্তু ভীষণভাবে তোমার জন্য কাজে লাগবে। এবং পরবর্তীকালে তোমার ইন্টারভিউ তুমি যখন দেবে, তুমি শুধু ভেবো না যে রিটিন পরীক্ষায় কোয়ালিফাই করলেই সবকিছু হয়। রিটিন পরীক্ষায় কোয়ালিফাই করার পর ইন্টারভিউতে গিয়ে প্রচুর জন আটকে যায়। কারণ কি বলতো? ওই এমসিকিউ পড়ে গিয়ে বাই চান্স ধরো রিটেন পরীক্ষাটা কোনোভাবে কোয়ালিফাই করে গেছে, ইন্টারভিউ আর কোনোদিন কোয়ালিফাই হবে না যতক্ষণ না তুমি বই পড়ে কনসেপ্ট ক্লিয়ার করছো। তার মানে যখন তুমি পড়াশুনো করছো, ইকুয়ালি তুমি তোমার ইন্টারভিউ এর জন্য ইকুয়ালি প্রিপারেশন নিচ্ছ। এইবার ডাব্লিউবিএমএসসি যখন তার রেজাল্ট পাবলিশ করেছিল, 10 দিনও সময় দেয়নি ইন্টারভিউ এর জন্য। 8 তারিখে ফিলোসফির ইন্টারভিউ ছিল। হ্যাঁ, যারা ইন্টারভিউ এর জন্য প্রিপারেশন নিচ্ছিল, মানে পরীক্ষার রেজাল্ট দেখেছে তারপরে যে আলাদা করে ইন্টারভিউ এর জন্য প্রিপারেশন নেবে, তার সময় সুযোগটাই তারা দেয়নি। 10 থেকে 15 দিনের মধ্যে ইন্টারভিউ ডেট দিয়ে দিয়ে বলেছে 8 তারিখে ইন্টারভিউ হবে। অলরেডি 8 তারিখে ইন্টারভিউ হয়ে গেছে, 8ই জানুয়ারি ইন্টারভিউ হয়ে গেছে ডাব্লিউবিএমএসসি। হ্যাঁ, তার মানে তোমার হাতে কিন্তু তখন আর কোনো সময় থাকবে না। তোমাকে তখন প্রিপারেশন এখন থেকে নিতে হবে, একদম থরলি, সবকিছু ভুলে যাও। হ্যাঁ, যাদেরও ফ্যামিলি আছে, ফ্যামিলিকে বলে দিতে হবে তোমার, যে আমাকে যদি এটা করতে হয় তাহলে ফ্যামিলিকে কিছুটা সময় তোমাকে কম দিতে হবে।
আর তুমি এটা কখনো মনে করবে না যে হচ্ছে সব দিকে তুমি ইকুয়ালি সময় দিয়ে মেনটেন করতে পারবে। এটা কখনো হয় না। একটা দিকে বেশি সময় দিলে আর একটা দিকে তোমাকে কম সময় দিতে হবে। তোমার ফ্যামিলিকে কম সময় দিতে হবে, বা 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 অন্য যেটা তুমি ধরো আনন্দ করো বা ফুর্তি করো, বন্ধুদের সাথে কথা বলো, সব বন্ধ করতে হবে এই আগামী 8 মাসের জন্য। হ্যাঁ, যদি তুমি এতটা কঠোরভাবে নিজে যদি পরিশ্রম করো, ওই যে বললাম কর্ম করে যাও, ফলের আশা করো না। কর্ম করলে ফল তোমার এমনিই আসবে, কিন্তু তোমাকে কর্মটা কিন্তু অত্যন্ত পরিশ্রমের সঙ্গে তোমাকে করতে হবে যদি তোমাকে চাকরি পেতে হয়। সব সময় কিন্তু তুমি যদি বলতে পারবে না যে এ দেখো এইভাবে চাকরি পেয়েছে, ও ওইভাবে চাকরি পেয়েছে, গভর্নমেন্ট পরীক্ষা নেয়নি, কি হবে? অন্যকে দোষ দিয়ে তো তোমার কোনো লাভ হবে না। আখেরে ভুক্তভোগী তো তোমাকে হতে হবে, আখেরে ভুক্তভোগী তো আমাদেরই হতে হবে ধরো, আর তো কেউ ভুক্তভোগী হবে না। সুতরাং যখন সুযোগটা এসছে এবং হাতে 8 মাসের মতো সময় আছে, এই 8 মাসের সময়কে প্রচন্ড ভালোভাবে তোমরা কাজে লাগাও। ছেড়ে দাও সবকিছু, 10 ঘন্টা ধরে পড়তে থাকো, কন্টিনিউয়াসলি বই পড়তে থাকো, বই। বইয়ের থেকে ভালো জিনিস আর হয় না। প্রত্যেকটা ইউনিট ধরে ধরে বই কিনে নাও, ছিঁড়ে ফেলে দাও সমস্ত মেটেরিয়াল। মানে চুলোয় চলে যাক মেটেরিয়াল, ওইসবের কোনো মানেই হয় না। বই পড়ো, অথেন্টিক বই পড়ো। টিচাররা যখন প্রশ্ন করেন, ওই অথেন্টিক বই থেকেই কিন্তু টিচাররা প্রশ্ন করেন। তার বাইরে কিন্তু কোনোভাবেই কোনো প্রশ্ন হয় না। এটা আমি খুব কনফিডেন্টলি তোমাকে বললাম। যে কোনো সাবজেক্টের বা যে কোনো ইউনিটের একটা করে অথেন্টিক বই থাকে, সেই বইটা পড়বে, তোমার কাছে কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যাবে। সেইখান থেকেই তুমি এমসিকিউ এর আনসার করবে, এবং সেখান থেকেই তুমি ইন্টারভিউ এর জন্য তুমি প্রিপারেশন নেবে। যে টিচাররা যে কোনো ধরনের তোমাকে ইন্টারভিউতে প্রশ্ন করুন না কেন, বা ডেমো দিতে বলুন বলুন না কেন, তুমি কিন্তু সেটা সবই করতে পারবে যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে। আর যদি মনে করো যে ম্যাম তো ভুলভাল কথা বলছেন, কোনো মানে নেই, বেসলেস ম্যামের কথা, এবং আমি আজকে থেকে আবার এমসিকিউ নিয়ে বসে পড়বো, তুমি জীবনে কোনোদিন কোয়ালিফাই করতে পারবে না। জীবনেও কোনোদিন কোয়ালিফাই করতে পারবে না। যদি কোয়ালিফাই করে ফেলো, ঠিক আছে, তাহলে হচ্ছে ইন্টারভিউতে গিয়ে এমনিও তুমি আটকে যাবে, এমনিও তুমি ছিটকে বাইরে বেরিয়ে যাবে। হ্যাঁ, তার জন্য যেটা বললাম সেটা হচ্ছে এই 8 মাসের সাধনা, পরিশ্রম, অধ্যাবসায়, তাহলে তোমাকে কিন্তু একটা জায়গা অ্যাচিভ করতে তোমাকে সাহায্য করতে পারে। এইবার প্রশ্ন হচ্ছে এটা, যে সিলেবাস তো ডাব্লিউবিপিএসসি এখনো দেয়নি, ঠিক আছে? তাহলে কি তুমি এখন অবধি তাহলে সিলেবাসের জন্য বসে বসে ওয়েট করবে যে কখন ডাব্লিউবিপিএসসি সিলেবাস দেবে, এবং সেই অনুযায়ী তুমি পড়াশোনা করতে শুরু করবে? নতুন সিলেবাস আসবে, সেই সিলেবাস অনুযায়ী তুমি পড়াশোনা করবে না। আজকে থেকে, বা অলরেডি কিছু জন, আমি অলরেডি দেখে নিয়েছি, প্রচুর জনের মেসেজ তো আমি ডেলি পাই, ডেলি মিনিমাম 50 থেকে 60 জনের মেসেজ পিএসসি রিলেটেড আমার কাছে আসে। ঠিক আছে, প্রচুর জনকে অলরেডি দেখেছি যে তারা কিন্তু একদম বই কিনে পড়াশুনো করতে কিন্তু তারা শুরু করে দিয়েছে অলরেডি। হ্যাঁ, আর হ্যাঁ, একটা কথা বলবো, এক একটা টপিককে একদম হ্যাপাজার্ড ভাবে কোনো কিছু পড়বে না। এক একটা নির্দিষ্ট টপিককে নিজের রুটিন নিজে তৈরি করে, এক একটা নির্দিষ্ট টপিককে 2 থেকে 3 দিন বা 7 দিন এই রকম সময় নিয়ে, সময় ধরে এক একটা বইকে পুরোপুরি পড়ে 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 কমপ্লিট করে, খাতার মধ্যে নোট ডাউন করে, ক্লাস করে করে, তবেই কিন্তু তোমাকে এগিয়ে যেতে হবে। হ্যাপাজার্ডলি একদিন এটা, আরেকদিন ওটা, আরেকদিন ওটা করলে হবে না। যখন যে টপিকটা পড়বে, তোমাকে মাথায় এটাই রাখতে হবে, পরীক্ষায় যদি ওই রিলেটেড কোনো প্রশ্ন আসে, সাপোজ ধরো আমি ন্যায় দর্শন থেকে পড়াতে শুরু করেছি, তোমার মাথায় এটাই থাকবে, বাকিগুলো বাকিগুলো নিয়ে তুমি ভাববে না। তার মানে তোমার তখন মাথার চিন্তা হচ্ছে এটা, যে পরীক্ষায় যদি ন্যায় দর্শনে 3টে প্রশ্ন থাকে, বা 2টো প্রশ্ন থাকে, বা 5টা প্রশ্ন থাকে, এই ক্লাসগুলো থেকে এবং আমি যা খাতায় নোট ডাউন করছি তার মধ্যে যেন ওই 5টা প্রশ্নই আমি যেন কমন পেয়ে যাই। এটা তোমার টার্গেট হবে। তোমার টার্গেট হবে না যে আমি সবকিছু কমপ্লিট করে চলে যাব, এটা তোমার টার্গেট নয়। টার্গেট হচ্ছে এটা, যে যে পোর্শনটা আমি পড়বো, যে জায়গাটা আমি পড়বো, সেই জায়গায় আমাকে যা খুশি আমাকে প্রশ্ন দিতে পারে, আমি কোনোভাবেই সেখানে আটকাবো না। আমি কনফিডেন্টলি ঠিক আনসার করে দিয়ে আসবো সেখানে। সেটা যদি তুমি করতে পারো, তবে তুমি পিএসসি কোয়ালিফাই করবে, নচেত কিন্তু হবে না। যখন যেটা পড়া হচ্ছে, যখন যেটা, হ্যাঁ, আমার কাছে পড়তে হবে এর তো কোনো বাধ্যবাধকতা ব্যাপার নেই। তুমি যদি নিজে প্রিপারেশন নিচ্ছ, নিজে পড়ছো, মনে করো, যখন যে টপিকটা তুমি পড়বে, যখন যে টপিকটা পড়বে, সেই টপিকটাকে তুমি মনে রাখলে যে আমি 4 ভাগ দর্শন পড়ছি, আগামী 4 দিন আমি 4 ভাগ দর্শনই পড়বো, আমি অন্য কোনো দিকে আমি তাকাবো না।
আমি আগামী 4 দিন ধরে চারবাক দর্শন পড়বো, এবং সমস্ত পয়েন্ট আমি খাতার মধ্যে যা 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 আমি উল্লেখযোগ্য পয়েন্ট পেয়েছি, আমি বই পড়ে 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 থরলি বই পড়ে পড়ে আমি কিন্তু খাতার মধ্যে সেগুলো পয়েন্ট আউট করে নেব। আর আমার ক্লাসে যদি জয়েন করো, তোমরা তো এটা জানো যে কোনো অসুবিধাই হবে না, কারণ ক্লাসের মধ্যেই তো আমি পয়েন্ট আউট করিয়ে দিই। যারা নতুন একদম জয়েন করেছো, যে অন্তরা টন্তরা যারা নতুন এমএসসির কোর্সে পিএসসির কোর্সে জয়েন করেছো, তোমরা তো দেখছো যখন আমি ন্যায় দর্শন পড়াচ্ছি, সাপোজ আমি ন্যায় দর্শন থেকেই তো শুরু করেছি, যখন আমি ন্যায় দর্শন পড়াচ্ছি, আমি কি কোনো লাইন সেখানে বাদ দিচ্ছি, কোনো ইম্পর্টেন্ট পয়েন্ট সেখানে বাদ দিচ্ছি? আমি কিন্তু ওখানে কোনো ইম্পর্টেন্ট পয়েন্ট বাদ দিচ্ছি না। আর আমি যখন কোনো জায়গা থেকে প্রশ্ন আসবে, আমি কিন্তু সেখানেই তোমাকে বলে দিচ্ছি, এই জায়গাটা কিন্তু ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জায়গাটা কিন্তু খাতায় নোট ডাউন করে নাও, এইখান থেকে কিন্তু তোমার প্রশ্ন আসবে। এটা আমি কিন্তু সঙ্গে সঙ্গে উল্লেখ করে দিচ্ছি। অলরেডি ক্লাসেসগুলো শুরু হয়েছে ইন্ডিয়ান ফিলোসফির। ঠিক আছে? হ্যাঁ, নো ডাউট এই 8 মাসের মধ্যে সমস্ত ইউনিটের লাইভ ক্লাস নেওয়া আমার পক্ষে পসিবল হবে না, এটা কোনোদিনই না। কারণ তুমি যে কোনো জায়গায় দেখবে যে হয়তো ন্যায় দর্শনের একটা দুটো ক্লাস হচ্ছে বা 3টে ক্লাস হচ্ছে, সেই 3টে ক্লাসের মধ্যে ন্যায় দর্শন কমপ্লিট হয়ে যাচ্ছে। হ্যাঁ, অনেকটা ক্ষেত্রে তো এটা দেখা যায় যে পুরো ভারতীয় দর্শন 10টা ক্লাসে কমপ্লিট হয়ে যাচ্ছে। বৌদ্ধ দর্শন একটা ক্লাস, জৈন দর্শন একটা ক্লাস, চার্বাক দর্শন একটা ক্লাস কমপ্লিট হয়ে যাচ্ছে। তুমি মনে রাখবে ওই পড়া পড়াই নয়, ওই পড়ে তুমি কিছুই করতে পারবে না। ন্যায় দর্শন কমপ্লিট ভাবে শেষ করতে গেলে মিনিমাম 20 থেকে 21টা ক্লাস লাগবে, তবে তুমি ন্যায় দর্শন গিয়ে কমপ্লিট করতে পারবে। হ্যাঁ, আমি যদি ধরে 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 অবশ্যই পড়া, কিন্তু আমি যদি ওপর 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 দিয়ে পড়াই, একদম ওপর ওপর বলছি, তোমার ভেতরে ডেপথ নলেজই নেই, আমি ওপর ওপর বলছি, তুমি মনে রাখবে যে তুমি গিয়ে তো কিছু করতে পারবে না। আমিও নিজেকে ফাঁকি দেবো এবং তোমরাও নিজেকে ফাঁকি দেবে, এবং আমি তোমাদের ফাঁকি দেবো, ধরো। সেটা তো হবে না। ওই রকম ওপর ওপর পড়ে তো কোনো মানে নেই, ওপর ওপর পড়ে কিছু হয় না, ধরো। সেই জন্য ইন ডেপথ তোমাকে ক্লাস করতে হবে, প্রত্যেকটা বিষয় ধরে 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 বুঝতে হবে, এবং সেই অনুযায়ী তুমি খাতার মধ্যে অবশ্যই নোট ডাউন করে রাখবে। কালকে যেমন গতকালের ক্লাসে আমরা যখন সবিকল্পক নির্বিকল্পক প্রত্যক্ষ নিয়ে আলোচনা করছিলাম, বা তার আগের দিনের ক্লাসে যখন প্রত্যক্ষের সংজ্ঞা নিয়ে আলোচনা করছিলাম, তখন কি আমি তো একদম পার্টিকুলারলি বলে দিয়েছি যে এই এই জায়গাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমার কাজ কি? ক্লাসের সামনে বসে খাতার মধ্যে সম্পূর্ণ বিষয়টাকে নোট ডাউন করে নেওয়া। আর হ্যাঁ, একটা বিষয় তো আছে, যখন ক্লাসগুলো তুমি সবসময় যখন কানের মধ্যে শুনতে থাকছো না, শোনা জিনিস অনেক বেশি মনে থাকে, এটা একটা বড় বিষয়। হ্যাঁ, পড়া জিনিসও ভীষণভাবে ভালোভাবে মনে থাকে, শোনা জিনিস মাত্রাতিরিক্ত ভাবে মনে থাকে। এই জন্য ক্লাসের অ্যাক্সেস গুলো যেহেতু সবসময় আছে, স্টুডেন্টসরা নিজেদের ইচ্ছা মতো রাস্তায় যেতে যেতে, বাসে যেতে যেতে, ট্রামে যেতে যেতেও সে ক্লাসগুলো শুনতে পারছে। ইনক্লুডিং পরীক্ষার হলে যাওয়ার আগে অবধিও অনেকে কিন্তু ক্লাসগুলো শোনে। শুনলে কি হয়, বিষয়গুলো ভালো করে মনে থাকে। ক্লিয়ার? আমি ওই রকম ভাবেই ধরে ধরে পড়াই, ওই রকম একটা দুটো ক্লাসে আমার কিছুই হবে না। হ্যাঁ, তোমরা অলরেডি 3-4টে ক্লাস করে করে বিষয়টা সম্পর্কে তোমরা ওয়াকিবহাল হয়ে গেছো। যাই হোক, সেটা পরের বিষয়। আমার কাছে তুমি পড়তে পারো না পড়তে পারো সেটা তো তোমার বিষয়, সেটা আমি কখনো বলবো না। কিন্তু আমি যেটা এবার বলবো সেটা হচ্ছে যে পিএসসি যেহেতু কোনো সিলেবাস দেয়নি, তাহলে তুমি কি সিলেবাস কভার করবে? এর আগের দিনের ক্লাসেও আমি পিএসসির সিলেবাসটা নিয়ে একটুখানি আলোচনা করেই দিয়েছিলাম। যেটা আগের বারের সিলেবাস ছিল। তাই দেখো, আগের বারের সিলেবাসটা আমার কাছে ছিল, আমি সেই অনুযায়ী দেখে বলছি যে সিলেবাস ফর প্রিলিমিনারি এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যান্ড মিস্ট্রেস ইন ফিলোসফি। 1.5 ঘন্টা সময় দিয়েছিল, এটা তো আর নতুন করে বলার নেই। এখানে আমি যেটা বলবো, যে টোটাল ইন্ডিয়ান ফিলোসফি টোটাল যেটা আছে, এখানে খুব কম সিলেবাস আছে। আর তুমি যদি মনে করো যে ও চার্বাক দর্শন থেকে পারসেপশন ইজ দ্য অনলি প্রমাণও অ্যান্ড অনুমান ইজ নট প্রমাণও, এইটুকু আছে, ও এটা পড়তে আর কতক্ষণ সময় লাগবে, এইটুকু পড়ে চলে যাবো, হবে না, তুই পরীক্ষায় পারবে না। তোমাকে পড়তে গেলে পুরো চার্বাক দর্শন ওই নেট সেটের সিলেবাসের মতো করে পুরো চার্বাক দর্শন থরলি পড়তে হবে, পুরো বুদ্ধিস্ট ফিলোসফি থরলি পড়তে হবে, পুরো ন্যায় দর্শন থরলি পড়তে হবে, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা, বেদান্ত তোমাকে থরলি পড়তে হবে। মনে রাখবে, এই ক্ষেত্রে আমি তোমাদের সাজেস্ট করব নেট সেটের যেটা পুরো ইন্ডিয়ান ফিলোসফির যে সিলেবাসটা আছে, সেই সিলেবাসটাকে কভার করার জন্য। আর আরেকটাও রিকোয়েস্ট আমি তোমাদের করব, রিকোয়েস্টই আমি করতে পারি, হ্যাঁ, বা বলতেও পারি, বকে ঝোকে আমি বলতেও পারি, সেটা হচ্ছে এটা, যে সিডি শর্মার বইটা তুমি কভার করে যাবে। অ্যান ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান ফিলোসফি, এ ক্রিটিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ান ফিলোসফি বাই সিডি শর্মা, এই বইটা, এই বইটা সত্যিই যদি তুমি কভার করে যেতে পারো,
তোমাকে কেউ আটকাতে পারবে না ইন্ডিয়ান ফিলোসফিতে। এর বাইরে কোনো প্রশ্ন হয় না, সিডি শর্মার বইয়ের বাইরে। সিডি শর্মা ভীষণ সুন্দরভাবে প্রত্যেকটা বিষয় খুব সহজবোধ্যভাবে তোমাদের কাছে। ইংরাজি তোমার মনে হতে পারে, ই বাবা ম্যাম ইংরাজি বই পড়তে বলছেন। হ্যাঁ, আমি পড়তে বলছি। বাংলা বইয়ের থেকে ইংরাজি বই ভীষণ ভীষণ সহজ, একদম কঠিন কিছু না। এবং টিচাররা যখন প্রশ্ন করেন, ইংলিশে যখন প্রশ্ন হয়, এই অথেন্টিক বইগুলো থেকেই কিন্তু প্রশ্ন হয়। সুতরাং ইন্ডিয়ান ফিলোসফির জন্য বাংলা যে কোনো বই তুমি তোমার সাথে রাখলেও আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা কিন্তু থরলি সিডি শর্মার বইটা, হ্যাঁ, ভালো করে পড়ে খাতার মধ্যে পয়েন্ট করে নিও। এটা তোমাদেরকে ভীষণভাবে হেল্প হবে তোমাদের জন্য। চারবাক, জৈন, বৌদ্ধ, দেখো এখানে জৈন দর্শন তো নেই সিলেবাসের মধ্যে। তার মানে তোমার মনে হয় জৈন দর্শন থেকে প্রশ্ন দেবে না? এটা কোনোদিন হয়? এই থরো সিলেবাসটাকে তুমি সিডি শর্মার বই থেকে কভার করো, পড়ো, এখান থেকেই পড়ো। দেখেছো তো সিডি শর্মার বইটার মধ্যে কত সুন্দরভাবে লেখা আছে। যারা একদম নতুন ক্লাস করছো, একদম নতুন, যারা এমএসসির বা যারা নেটসেটেরও একদম নতুন ব্যাচে যারা ভর্তি হয়েছো, আচ্ছা আমাকে বলো তো, এর আগে তো ইংরাজি বইগুলো এত ভালো করে পড়া হয়নি। সবে তোমরা শুরু করেছো, ন্যায় দর্শন থেকে আলোচনাগুলো শুরু হয়েছে ধরো। আচ্ছা তোমাদের কি খুব অসুবিধা হচ্ছে ইংরাজি বইগুলো বুঝতে বা পড়তে? একটুখানি বলো, যারা জয়েন করেছো কি মনে হচ্ছে পড়ে? বলো 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 শুনি, কেউ একজন, যারা একদম নতুন জয়েন করেছে। কারা আছে? অন্তরা আছো? অন্তরা সাহা, কারা আছো? কেউ মনে হয় আমি তো স্ক্রিন শেয়ার করে আছি, আমি তো তোমাদের চ্যাট বক্স দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তোমরা আমি ক্লাসের শেষে আবারও জিজ্ঞাসা করব সবাইকে যে হচ্ছে তোমাদের ইংরাজি বইয়ে কি অসুবিধা হচ্ছে। আশা করি ইংরাজি বইতে একটা কিছু অসুবিধা তোমাদের হবে না। ঠিক আছে, আমি লাস্টে গিয়ে তোমাদের প্রশ্ন করছি এক ম্যাম, থেকে। হ্যাঁ বলো। বলছি পিএসসি এর এক্সাম দিতে গেলে কি বিএড করা থাকতে হবে? হ্যাঁ, বিএড করা তো থাকতেই হবে, বিএড তো মাস্ট স্কুল সার্ভিসের পরীক্ষা দিতে গেলে। এখন তো বিএড মাস্ট করে দিয়েছে গভর্নমেন্ট। বিএড ছাড়া তুমি কোনোভাবেই পরীক্ষাটা দিতে পারবে না। আচ্ছা ম্যাম। হ্যাঁ, বিএড তোমার থাকতেই হবে। বিএড থাকতে হবে, স্কুলে চাকরির পরীক্ষায় বিএড ম্যান্ডেটারি। ঠিক আছে, এটা 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 এটাতে কোনো কিছু কম্প্রোমাইজ হবে না, বিএড তোমার থাকতেই হবে। হ্যাঁ, রানিং থাকতে হবে কি কমপ্লিট থাকতে হবে এটা তো ওনারা বলবেন, ওনারা নোটিফিকেশনে বলবেন। ঠিক আছে। তো যা হোক, তা ইন্ডিয়ান ফিলোসফির যে পোর্শনটা, সেটা কিন্তু তোমরা সিডি শর্মার বই থেকে তোমরা কভার করছো। ও, সেকেন্ড লজিক। লজিক তোমরা আইএম কপির বই থেকে আমি করাতে শুরু করে দেবো অলরেডি। আমি হয়তো সানডে রাত্রেবেলা লজিকের একটা স্পেশাল ক্লাস রাখতে পারি, মানে প্রতি সপ্তাহের একদিন করে এখন থেকেই যদি টানা 8টা মাস ধরে লজিকটা যদি তোমাদের প্র্যাকটিসের মধ্যে থাকে, তাহলে লজিক থেকে 19 রুলস থেকে শুরু করে ফর্মাল প্রুফ থেকে শুরু করে যাই থাকুক না কেন, ইনভ্যালিডিটি, ভ্যালিডিটি, ভেন ডায়াগ্রাম যাই থাকুক না কেন, তোমরা সবকিছুর আনসার করতে পারবে আশা করি। এই জন্য সপ্তাহে একদিন সবার জন্য, মানে আমার স্টুডেন্টসদের জন্য, আমি যারা ডাব্লিউবি, এমএসসি দেবে, পিএসসি দেবে, যারা দেবে আপকামিং পরীক্ষাগুলো, সবার জন্য আমি লজিকের ক্লাস সপ্তাহে একটা করে আমি রাখছি এখন থেকেই। এখন থেকে যদি শুরুটা করে দিতে পারি, তাহলে কিন্তু সেই সময় গিয়ে একটা নির্দিষ্ট ভালো জায়গায় তোমাদের দাঁড়িয়ে যাবে। এবং আমি আমি যখন পড়াই, আমি আইএম কপি ছাড়া পড়াই না। এই প্রিলিমিনারি সমস্ত জায়গাগুলো আইএম কপি ছাড়া আমার কোনো আলোচনার জায়গাই নেই। আইএম কপির বইতে অত্যন্ত সহজবোধ্য ভাষায়, খুব সুন্দর ভাষায় পুরো বিষয়টা বিস্তৃত আলোচনা করা আছে আইএম কপির বইতে। সো আইএম কপির বই অবশ্যই ভালো। এবং বাংলার মধ্যে সমীর বাবুর বই, আমি সবসময় বলি, যুক্তিবিজ্ঞানের ভূমিকা, সমীর কুমার চক্রবর্তীর বইও কিন্তু ভালো। 1, 2, 3, হ্যাঁ 4 ইন্ডাকশন, এটা টোটাল হচ্ছে তোমার লজিকের পোর্শন, যেটা আইএম কপির বইতে খুব সুন্দরভাবে আলোচনা আছে, কনসেপ্ট ক্লিয়ার করে করে আলোচনা আছে। আর আমি শুনেছি যে পিএসসির ইন্টারভিউতে এবং এসএসসির ইন্টারভিউতে টিচাররা বড্ড বেশি লজিকের ওপরে প্রশ্ন করেন। তার কারণ কি বলতো, 12-এ স্পেসিফিক্যালি লজিক আছে। তোমাকে যদি স্কুলের টিচার হতে হয়, তাহলে তোমাকে লজিক কিন্তু শিখতে হবে, জানতে হবে, কারণ ক্লাস 12-এ টোটাল সিলেবাসটা, টোটালটাই হচ্ছে কিন্তু তোমার লজিক, টোটালটা। তোমরা জানো, যারা প্রাইভেট টিউশন পড়াও তারা জানো যে টোটাল 100 নম্বরের লজিক করতে হয়। আর তোমার একদম হচ্ছে এই ক্লাস 11-এ তোমার ইন্ডিয়ান ফিলোসফি অ্যান্ড ওয়েস্টার্ন ফিলোসফি, এটার উপরে খুব জোর দিতে হবে তোমাকে। সো সেকেন্ড, এই এই ইউনিটটা, গ্রুপ বি, আমি তো তোমার অবশ্যই তোমাদের আইএম কপির বই থেকে কভার করবে, এবং তোমরাও আইএম কপির বই এখানে পড়বে, পড়ার চেষ্টা করবে। হ্যাঁ, বাংলা বইগুলো দেখো না, কারণ অন্য অনেক অনেক বাংলা বইতে কিন্তু লজিকগুলো ভুল আছে। ভুল শিখো না, ভুল জানো না। কারণ কি বলতো, এরপরে তো তুমি স্কুলের টিচার হতে যাবে। স্কুলের টিচার
হয়ে যদি তুমি ভুল লজিক স্টুডেন্টসদেরকে বলে দাও, ঠিক আছে, সেটা কতটা অসম্মানজনক সেটা অনেকেই এখানে জানে। আমিও এখানে জানি যে কতটা অসম্মানজনক স্টুডেন্টসদের ভুল শেখানোটা, ভুল জেনে, হ্যাঁ, এবং নিজেকে রেকটিফাই না করাটা, যে আমি ভুল জানি, সেটা আমি নিজেকে ভুল বলবো না, বইকে ভুল বলবো বা সবকিছুকে ভুল বলবো, এটা কিন্তু খুব চরম অপরাধ, বলো, এটা একটা নৈতিক অপরাধ বলতে পারো। ঠিক আছে, এটা কখনো হতে পারে না। তার জন্য লজিক তোমাকে ভালো করে শিখতে হবে, জানতে হবে। ইন্টারভিউতে লজিকের ওপরে কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে। যাই হোক, গ্রুপ সি, গ্রুপ সি, আমি তোমাদের একটাই বলবো যে গ্রুপ সি এর জন্য ওয়াই মেসির যে বইটা আছে, ওয়াই মেসির যে বইটা আছে, হিস্ট্রি অফ গ্রিক ফিলোসফি, হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি মনে হয়, ওয়াই মেসি, আমি বলবো ওয়াই মেসির বইটাকে কভার করতে। এখানে তো প্লেটো, অ্যারিস্টটল আছে, কান্ট আছে, হ্যাঁ, সবই আছে এখানে। এইটুকুর মধ্যে সব দিয়ে দিয়েছে। চালাকি করে হয়তো সিলেবাসটা এইটুকু রেখেছে, তোমার মনে হচ্ছে যে মাত্র এইটুকু সিলেবাস, 2 দিন লাগবে আমার পড়তে, তা নয় কিন্তু। এখানে যা সিলেবাস দিয়েছে, গ্রিক ফিলোসফি কভার করেছে, মডার্ন ফিলোসফি টোটাল কভার করেছে, ডেকার্ট থেকে ইমানুয়েল কান্ট অব্দি তোমাকে সব পড়তে হবে, প্লেটো অ্যারিস্টটল সহকারে, মানে গ্রিক ফিলোসফি সহকারে বাকিটা পুরো পড়তে হবে। আমি তোমাকে ফলো করতে বলবো ওয়াই মেসি। বাংলা বই পড়বে, কিন্তু সেকেন্ডারি বুক হিসাবে পড়বে। প্রাইমারি বুক হিসাবে ওয়াই মেসিই পড়বে। সেকেন্ডারি বুক যে কোনো একটা বাংলা বই তুমি হাতের কাছে রাখতে পারো, কিন্তু একবার ইংরেজি বই পড়তে শুরু করলে বাংলা বই পড়ার কোনো প্রয়োজনই হবে না। ক্লিয়ার? তারপরে এথিক্স অ্যান্ড সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফি, এথিক্সের জন্য আমি তোমাদের বলবো এ ম্যানুয়াল অফ এথিক্স বাই যদুনাথ সিনহার বইই পড়তে। এ ম্যানুয়াল অফ এথিক্স বাই যদুনাথ সিনহা, এই বইটাই তোমরা পড়ে যাবে এথিক্সের জন্য। এর আগের কোনো একটা ক্লাসেও আমি এটা ইন ডিটেল বলে দিয়েছি। আর আমার পড়ানোটাও এখান থেকেই পড়ানো, আমি ইন ডিটেলড এখান থেকে পড়াই। আমি অন্য কোনো বাংলা বই এথিক্সের পড়াই না। সুতরাং এথিক্সের বাংলা বই আমি বলতেও পারবো না ইমিডিয়েটলি, কারণ আমি দেখেছি যে বাংলা বইগুলো থেকে কিচ্ছু কমন পাওয়া যায় না। যা কমন পাওয়া যায় ম্যানুয়াল অফ এথিক্স যদুনাথ সিনহা যদি ডিটেলড কভার করা যায়, এইখান থেকেই কিন্তু প্রশ্ন কমন পাওয়া যায় এথিক্সের। সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফি ম্যাকাইভার অ্যান্ড পেজের বইটা খুব ভালো। ম্যাকাইভার অ্যান্ড পেজের যে ইংরেজি বইটা আছে খুব সহজবোধ্য। সোসাইটি কাকে বলে, অ্যাসোসিয়েশন কাকে বলে, কমিউনিটি কাকে বলে, স্টেট, সোসাইটি, এগুলো আমি যখন পড়িয়েছি তখন আমি ম্যাকাইভার পেজের বই থেকেই আমি বিষয়গুলো আলোচনা করেছি। ঠিক আছে, ম্যাকাইভার অ্যান্ড পেজের যে বইটা আছে, সোসাইটি নামক যে বইটা আছে। সাইকোলজি, দেখে মনে হচ্ছে এইটুকু সিলেবাস, সাইকোলজির এইটুকু সিলেবাস না। এই ক্ষেত্রে WBSLSটির যে সিলেবাসটা আছে সাইকোলজির, বা বিপিএসসির, বিহার স্কুল সার্ভিস কমিশনের যদি সাইকোলজি, না ওটার নেই, SLSটির যে মানে তোমার সাইকোলজির যে সিলেবাসটা আছে, সেই সিলেবাসটাকে এখানে কভার করে দিতে হবে। এইটুকু সিলেবাস কিন্তু সাইকোলজির নয়। এবং সাইকোলজির জন্য তোমরা ফলো করবে এ ম্যানুয়াল অফ সাইকোলজি বাই যদুনাথ সিনহা। সহজবোধ্য, এতটাই সহজ ভাষায় যদুনাথ বাবু লিখেছেন, রেসপেক্টেড স্যার আমাদের এত সুন্দর ভাষায় বইটা লিখেছেন, হ্যাঁ, তোমার মনে হবে বাংলা বইয়ের থেকে ইংরেজি বইটা আরো অনেক সহজ, ভীষণ 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 সহজ। এবং আমি সাইকোলজিও যখন পড়াবো, আমি ম্যানুয়াল অফ সাইকোলজি যদুনাথ সিনহার বইটাই আমি পড়াবো। এবং রিলিজিয়ান, রিলিজিয়ান এইটুকু অংশ যেটা আছে, সেটাও তোমার তোমাকে পড়তে হবে, ধর্মদর্শনটা তোমাকে পড়তে হবে। এবং সেখানে ধর্মদর্শনে তুমি জন হিকের বইটাকে অনুসরণ করা যেতে পারে, এইটুকু অংশ জন হিকের যে রিলিজিয়ানের বইটা আছে, সেটা অনুসরণ করা যেতে পারে। সেটা তোমরা অবশ্যই পড়বে, জন হিকের বইটা। আর তার সাথে আমি তোমাদের আরেকটা পোর্শন আমি তোমাদের সাজেস্ট করবো, যে যেটা তোমাদের পড়তে হবে, সেটা হচ্ছে কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফি। এটা তোমাকে পড়তে হবে, সিলেবাসে হয়তো লেখা নেই, কিন্তু কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফি বা সমকালীন ভারতীয় দর্শন সবাই কিন্তু ইন ডিটেলড পড়ে যাবে। বিশেষ করে স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, এই বিখ্যাত বিখ্যাত যারা কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফার আছেন, তাদের পোর্শনটা কিন্তু তোমাকে পুরোপুরিভাবে কভার করে করে যেতে হবে। হ্যাঁ, ডক্টর BR আম্বেদকর, একদম কমন যারা, ঠিক আছে, তাদের এই জায়গাটা কিন্তু তোমাকে পড়ে যেতে হবে। সিলেবাসের মধ্যে অনেক কিছুই উহ্য থাকে, সিলেবাসে যা বলা থাকে কখনো ভেবো না যে ওইটুকুর মধ্যে থেকে প্রশ্ন থাকে। সিলেবাসের মধ্যে অনেক কিছু উহ্য আছে। যেমন আমি তোমাকে ওয়েস্টার্ন ফিলোসফির মধ্যে থেকেই বলতে চাই যে কিভাবে জিনিসগুলো উহ্য আছে। দেখো, দেখো দিয়েছে সাবস্টেন্স, দ্রব্য। দ্রব্য বলেই বলেছে তার ডিফারেন্ট ভিউজ। তার মানে হচ্ছে দ্রব্য সম্পর্কে ডেকার্টের মত, স্পিনোজার মত, লাইবনিজের মত, লকের মত, বার্কলের মত, হিউমের মত, সবারটা পড়তে হবে। কজাল রিলেশন, কজাল
রিলেশন সম্পর্কে, কার্যকারণ সম্পর্ক, কারণ সম্পর্কে যে যা বলেছে, এম্পিরিসিস ভিউ থেকে শুরু করে র্যাশনালিস্ট ভিউ থেকে শুরু করে সবার মতবাদ পড়তে হবে। রিয়ালিজম, রিয়ালিজম কাকে বলে, আইডিয়ালিজম কাকে বলে, যখনই বস্তুবাদ আর ভাববাদের প্রসঙ্গ আসে সমস্ত দর্শন ওর মধ্যে ইনক্লুডেড হয়ে যায়। সুতরাং বুঝতে পেরেছো যে হচ্ছে ছোট ছোট ভাবে লেখা আছে, হ্যাঁ, কিন্তু তার মানে এই সিলেবাসটা এত ছোট না। সিলেবাসটা অনেক 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 ব্রড, সিলেবাসটা কিন্তু অনেক বড়। এবং এই সিলেবাসটা কিন্তু আমাদেরকে পড়ে কমপ্লিট করতে হবে। তাহলে কতগুলো ইউনিট তোমাকে পড়তে হচ্ছে? 1 নাম্বার হচ্ছে ইন্ডিয়ান ফিলোসফি তোমাকে পড়তে হচ্ছে, 2 নাম্বার লজিক তোমাকে পড়তে হচ্ছে, 3 নাম্বার টোটাল ওয়েস্টার্ন ফিলোসফি তোমাকে পড়তে হচ্ছে, তার সঙ্গে সঙ্গে তোমাকে এথিক্স পড়তে হচ্ছে, 4 নাম্বার এথিক্স পড়তে হচ্ছে, 5 নাম্বার সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফি পড়তে হচ্ছে, 6 নাম্বার তোমাকে সাইকোলজি পড়তে হচ্ছে, 7 নাম্বার তোমাকে ফিলোসফি অফ রিলিজিয়ান পড়তে হচ্ছে, আর 8 নাম্বার তোমাকে পড়তে হচ্ছে কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফি। এটা তোমাকে পড়তে হচ্ছে বিশেষত ক্লাস 11-এর সিলেবাসে স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর ইনক্লুডেড। ওটা পড়তেই হবে, তার সাথে মহাত্মা গান্ধী আর ছোট ছোট ঋষি অরবিন্দ অল্প করে তোমাকে জেনে রাখা, ওটাও কিন্তু তোমাকে কন্টেম্পোরারি থেকে জেনে যেতে হবে। এবং এটা হচ্ছে তোমার টোটাল সিলেবাস, এটা তোমাকে পড়তে হবে, ধরে 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 পড়তে হবে, বই পড়তে হবে, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, অবশ্যই আমি তোমাদের সাজেস্ট করব যে ইংরাজি বইগুলো পড়ো, বাংলা বইগুলো পড়ে তুমি কিছু করতে পারবে না। বাংলা বইগুলো পড়ে কিন্তু কিছু করা সম্ভব হবে না। বাংলা বইটাকে তুমি সাইডে রাখতে পারো, কিন্তু তোমাকে বেসিক্যালি পড়তে হবে কিন্তু ইংরাজি বইটা। যদি পড়ো, তাহলে আমি তোমাকে এইটুকু 100% বলতে পারি, হ্যাঁ, যে ওয়াই মেসির বই, সিডি শর্মার বই, এ ম্যানুয়াল অফ এথিক্স, এ ম্যানুয়াল অফ সাইকোলজি, এই বইগুলো তুমি যদি পড়ে যাও, তাহলে তুমি এখান থেকে 100% প্রশ্ন, তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, তুমি এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে। একদম চোখ বন্ধ করে 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 উত্তরগুলো করে দিয়ে আসতে পারবে, তোমার কোনো অসুবিধা হবে না সেখানে, যদি এই বইগুলো তুমি যদি পড়ে যাও, এই বইগুলোর যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে। এবং আমি সর্বতোভাবে এটা চেষ্টা করব, এবং এটাই আমি করব, ধরো তাতে আমার যাই হোক হোক, এটাই আমি করব যে পুরো সিলেবাসটাকে এই বইগুলো ধরে ধরে কমপ্লিট করা, এই সিলেবাসটাকে ধরে। এবং ওই বইগুলো, যে বইগুলোর নাম আমি বলেছি, আমি সেই বইগুলোই পড়াই, আমি লাইন ধরে ধরে পড়াই। আমি কখনো ওপর ওপর কোনোভাবেই কোনো বিষয় পড়াই না, এই জন্য আমার পড়াতে অনেক সময় লাগে। আমি ওপর ওপর পড়াই না বলে, কারণ আমার ব্যাপারটা হচ্ছে এটা যে স্টুডেন্টসদের কনসেপ্ট ক্লিয়ার হোক, স্টুডেন্টসরা যেন ইন্টারভিউ এর জন্য প্রিপারেশন নিতে পারে এখন থেকেই, স্টুডেন্টসদের কনসেপ্ট ক্লিয়ার করে নিজেরাই যেন কোশ্চেনের আনসারগুলো করতে পারে। এটা হচ্ছে আমার টার্গেট। ঠিক আছে? এবং তার জন্য এই যে প্রসেসে আমাকে যেতে হবে, আমি যে প্রসেসে যাই, আমি সেই প্রসেসেই যাব। এবং তার জন্য আমাকে কিছু লাইভ ক্লাস রাখতে হচ্ছে, কিছু প্রি রেকর্ডেড ক্লাসও আমাকে অ্যাপে দিতে হচ্ছে এই কারণে। অলরেডি কিন্তু দেখো, তোমরা খেয়াল করবে ডাব্লিউবি পিএসসির ক্ষেত্রে আমি বলছি যে আমি হচ্ছে তোমাদের ন্যায় দর্শনের ক্লাস নিচ্ছি, কিন্তু তার সঙ্গে সঙ্গে আরেকটা ইউনিটের ক্লাসও কিন্তু ওখানে আমি ইনক্লুড করে দিয়েছি। আশা করি তোমরা দেখতে পেয়েছো। চারবাক দর্শনের প্রত্যেকটা ক্লাস, কেউ রিপ্লাই করবে আমাকে, হ্যাঁ, যারা পেয়েছো তারা রিপ্লাই করবে যে চারবাক দর্শনের ক্লাসগুলো তোমরা কিন্তু অলরেডি অ্যাপে পেয়ে গেছো, যেখানে প্রত্যেকটা ক্লাস হচ্ছে আমাদের লাইভ ক্লাস, এবং সেই লাইভ ক্লাসের রেকর্ডিং গুলোই চারবাক দর্শনের ওখানে কিন্তু পরপর পরপর দেওয়া আছে। একদম লাইন ধরে 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 আলোচনা করা আছে, কারণ আমি যদি প্রত্যেকটাই লাইভ নিতে চাই, এত সময় নেই। ঠিক আছে? সেই জন্য এটাও করতে হবে, ওটাও করতে হবে। যদি দুটো একসাথে করতে হয়, তার জন্য প্রচন্ড পরিমাণে জোর দিয়ে তোমাকে পড়াশোনা করতে হবে। ক্লাস রেকর্ডিং গুলো কন্টিনিউয়াসলি শুনতে হবে। আগামী 6টা মাস ভীষণ ভাইটাল, তুমি কিরকম পরিশ্রম করছো তার উপরে সবকিছু তোমার কিন্তু ডিপেন্ড করছে। ফোকাস অন ডাব্লিউবিপিএসসি, ডাব্লিউবিএমএসসি, বিপিএসসি, এগুলোকে ফোকাস করো। এই বছরটা, এই বছরটা তোমাদের জন্য খুবই ভালো হবে, খুবই হেল্পফুল হবে, এইটুকু আমি আহ, বলছি। প্রত্যেকটা ইউনিটের জন্য আলাদা আলাদাভাবে খাতা তৈরি করো, প্রত্যেক দিন লাইভ ক্লাস জয়েন করার চেষ্টা করো। যা যেরকম ভাবে লাইভ ক্লাস হচ্ছে, প্রত্যেকটা লাইভ ক্লাস যদি জয়েন করো না, পড়াশোনার মধ্যে তুমি একটা আলাদা এন্থু পাবে, পড়াশোনার মধ্যে তুমি একটা আলাদা জোর পাবে। আর যদি তুমি মনে করো যে না, আমি নিজের মতো করে সবটা করে নেবো, হ্যাঁ, নিশ্চয়ই তুমি নিজের মতো করে সবটা করতেই পারো, কোনো অসুবিধে নেই। কিন্তু একজন প্রপার গাইডেন্স যদি কোনো টিচারের কাছ থেকে পাও, হ্যাঁ, যাকে তুমি নিজে মনে করছো যে তিনি তোমাকে প্রপার গাইড করতে পারবেন কোনো একটা ডেস্টিনিতে পৌঁছানোর জন্য, তার কাছেই তুমি যাও এবং সেখানে গিয়ে তার কাছে গাইডেন্স নাও।
গাইডেন্স নিলে কি হবে? গাইডেন্স নিলে এটাই হবে যে তোমার রাস্তাটা একটু সহজ হয়ে যাবে। যে রাস্তাটা তোমার কাছে একটু কঠিন আছে, একা একা পথ চলা তো একটু কঠিন, কেউ যদি গাইড করে করে এগিয়ে দেন সেটাতে সুবিধা হয়। এবার তোমার যদি মনে হয় যে আমার কাছে পড়লে সেটা তোমার সুবিধা হবে, একটা চাকরি পাওয়াটা অনেক অনেক বড় বিষয়, একটা কোয়ালিফাই করাটা অনেক বড় বিষয়, অবশ্যই তুমি আমার কাছে জয়েন করতে পারো। ইমিডিয়েটলি ক্লাস শুরু হয়েছে, খুব বেশি দিনও হয়নি, দু তিন তিন চারটে ক্লাস হলো ন্যায় দর্শনের। হ্যাঁ, এবং যারা জয়েন করবে এখনো, তারাও কিন্তু প্রিভিয়াস ক্লাস রেকর্ডিং গুলো তার কাছে কিন্তু থাকবে। এবং পুরো কোর্সটার লাইফ টাইম অ্যাক্সেস আছে। অর্থাৎ সেপ্টেম্বর মাস অবধি পড়লে বা যা অবধি পড়লে না কেন, ততদিন অবধি তুমি ক্লাসগুলো অ্যাক্সেস করতে পারবে তা না। তোমার যখন ফুল কোর্সটা থাকবে তোমার কাছে, সেই ফুল কোর্সটাকে তুমি লাইফ টাইম অ্যাক্সেস করতে পারবে যে কোনো ধরনের পরীক্ষার জন্য। আর আমি এই কারণেই কোর্সটাকে এমন ভাবে তৈরি করেছি যাতে ওখানে তিন চারটে পরীক্ষা একসাথে কভার করে। একটা হচ্ছে পিএসসি, একটা হচ্ছে এমএসসি, একটা হচ্ছে এসএলএসটি, এবং আর একটা হচ্ছে বিপিএসসি। স্কুল রিলেটেড যে মানে সিলেবাসটা আছে, মানে কম্পারেটিভলি একই রকম সিলেবাস যেটা আছে, টোটাল সিলেবাসটা যেন একটাই কোর্সের মধ্যে কভার করে। এবং এই কারণেই কিন্তু এই কোর্সটাকে এইভাবেই আমি সাজিয়েছি এবং এইভাবেই আমি করব। ঠিক আছে, এইভাবেই পুরো কোর্সটা তোমাদের সামনে থাকবে। শুধু বলবো বারবার বারবার করে ক্লাস রেকর্ডিং গুলো শুনতে থাকো। হ্যাঁ, এই জন্য স্টুডেন্টদের বেসিসে আমি কোর্সটাকে দুটো ভাগে ভাগও করে দিয়েছি। প্রচুর স্টুডেন্ট আছে, আমি তোমাকে বলছি যে প্রচুর স্টুডেন্ট এরকম আছে যারা ফুল পেমেন্ট করে, পুরো কোর্সটা 12,000 টাকা ফিস আছে, ফুল পেমেন্ট করে তারা পুরো কোর্সটা নিয়ে নিয়েছে। তাদের জন্য একটা আলাদা কোর্স আমি করে দিয়েছি যারা ফুল পেমেন্ট করে নিয়েছে। কারণ যারা ফুল পেমেন্ট করে কোর্সটা নিচ্ছে, তারা সমস্ত ক্লাসগুলো তারা পরপর দেখতে পাচ্ছে। তারা ন্যায় দর্শনের লাইভ ক্লাসটাও যেমন তারা করতে পারছে, তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান ফিলোসফি, ওয়েস্টার্ন ফিলোসফি, যা 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 ইমিডিয়েটলি ক্লাসেস হয়েছে, সেই ক্লাসগুলো কিন্তু তার সামনে ওপেন হয়ে যাচ্ছে যারা ফুল কোর্সে জয়েন করছে। আবার সবার পক্ষে তো এই ফুল টাকাটা দিয়ে জয়েন করা নাও পসিবল হতে পারে, অনেকের ফিনান্সিয়াল প্রবলেম, যে কোনো ধরনের অসুবিধা হতে পারে। এবং তার জন্য আমি মান্থলি পেমেন্টের বেসিসে, মান্থলি 1,000 টাকার যে পেমেন্ট আছে সেটার বেসিসেও আমি কোর্সটাকে কিন্তু রেখেছি। তাদের ক্ষেত্রে কোর্সটাকে আমি আলাদা করে দিয়েছি, যারা মান্থলি ক্লাসগুলোকে পরপর পরপর পাবে। হ্যাঁ, আর যারা টোটাল পেমেন্ট করেছে তাদের জন্য কোর্সটাকে আলাদা করে দিয়েছি। হ্যাঁ, যে না, তারা তো ফুল পেমেন্ট করছে, তারা ওই কোর্সটাকে পুরোটা অ্যাক্সেস করুক নিজেদের মতো করে, লাইভ ক্লাসও করুক, আবার রেকর্ডিং ক্লাসগুলোও তাদের কাছে থাকুক। না, তারা তো ফুল পেমেন্ট করেছে, তারা তো ক্লাসগুলো পাওয়ার যোগ্য, তারা তো ক্লাসগুলো পাওয়ার অধিকারী। ঠিক আছে, শুধু তাদের কাছেও কোর্সটাকে দিয়ে দেওয়া হয়েছে পুরোটাই মোটামুটি। আর এখন যে ক্লাসেস গুলো হচ্ছে সেগুলোও তার মধ্যে ইনক্লুড হতে হতে থাকছে। ধরো সেখানে ন্যায় দর্শনের ক্লাসগুলো নেই, এখন ন্যায় দর্শনের ক্লাস হচ্ছে, সেটা ওখানে ইনক্লুড করা হচ্ছে ধরো ক্লাসগুলোকে। হ্যাঁ, এইরকম ভাবে আমি দুটো জায়গায় সাজিয়েছি স্টুডেন্টসদের মতো করে। সবার পক্ষে সবটা সম্ভব হয় না, এটা আমি সবসময় মানি। এবার তোমাদের মতো করে তোমরা কোর্সটাকে দেখো। কোর্স আমি বলতে রাজি নই, হ্যাঁ, ভালো লাগে না এই শব্দগুলো, মানে বাজার চলতি এই শব্দগুলো বলতে রাজি নই। হ্যাঁ, পড়াশুনোতে অংশগ্রহণ করো, পড়াশুনো করো, হ্যাঁ, ক্লাসগুলো করো। ক্লাসগুলো এইটুকু আমি তোমাদের বলছি ভীষণভাবে তোমাদের জন্য হেল্পফুল হবে, এইটুকু আমি আশা করছি। তোমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার হবে, তোমাদের ইংরাজি বইয়ের প্রতি কোনো রকম কোনো ভীতি, কোনো রকম কোনো দুর্বলতা তোমাদের থাকবে না। তোমরা কনফিডেন্ট হবে ইন্টারভিউ বোর্ডে গিয়ে। ইন্টারভিউ বোর্ডে কনফিডেন্স কিন্তু টিচাররা দেখেন, যে সাবজেক্টের প্রতি তার কনফিডেন্স কতটা আছে, সে কতটা সাবজেক্ট সম্পর্কে ওয়াকিবহল, সাবজেক্ট সম্পর্কে জানে। সুতরাং এমসিকিউ বাদ দিয়ে দাও, ছড়িয়ে দাও, এগুলো লাগবে না এখন তোমার। এখন আগামী 4-5 মাস শুধু ধরে 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 এক একটা করে চ্যাপ্টার তোমাকে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, যদি করতে পারো অবশ্যই তোমরা ভালো কিছু অ্যাচিভ করবে। কর্ম করে যাও, আবারও ভগবদ গীতার একটা কথা বলবো, যে কর্ম করে যাও, ফলের আশা করো না, ফল তো তোমার এমনি এমনি আসবে। হ্যাঁ, কর্মের প্রতি ফোকাস করো। কখনোই এটা ভাবতে বসো না যে আমি কোয়ালিফাই করে গেছি বা কোয়ালিফাই করব না, এটা ভাবতেই বসো না। মানে ডেডিকেট করো নিজেকে শুধুমাত্র পড়াশোনার প্রতি, কর্মের প্রতি ডেডিকেট করো। যে জায়গাগুলোতে বাকি সময় দিতে বন্ধ করে দাও দেওয়া, ক্লাসগুলোকে দেখো, ক্লাসগুলোকে দেখতে 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 দেখতে, যেহেতু এখানে আমার স্টুডেন্ট প্রচুর পরিমাণে আছে, এই জন্য তাদেরকে বলছি ক্লাসগুলো দেখো। হ্যাঁ, তোমরা নিজেরা নিজেরা রুটিন করে নাও যে আজকে এই 3 দিনের মধ্যে, ম্যাম তো চারবাগ দর্শনের ক্লাসগুলো দিয়েছেন অ্যাপে, আমি চারবাগ দর্শনের সমস্ত ক্লাসেসগুলো আমি 3 দিনের মধ্যে খাতায় নোট ডাউন করে কমপ্লিট করে নেবো। ঠিক আছে, তারপরে ম্যাম আবার যখন বাকি ক্লাসগুলো দেবেন, আমি বাকি ক্লাসগুলো করবো। এবং তার সঙ্গে সঙ্গে লাইভ ক্লাস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যারা লাইভ ক্লাস না করে সব সময় ভাবে যে লাইভ ক্লাস করবো না, সেটা হয় না, সেটা দিয়ে কখনো কিছু তুমি করতে পারবে না। ঠিক আছে, টিচারের সাথে ইন্টারাক্টেড থাকাটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইন্টারাকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সুতরাং যাকে তোমার মনে হচ্ছে একজন নির্দিষ্ট গাইড তোমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন, একটা চাকরির পরীক্ষা এতদিন বাদে হচ্ছে, প্রচুর জন প্রচুর পরিশ্রম করেছো, কষ্ট করেছো, বয়স পেরিয়ে গেছে, এইবার নিজেদেরকে প্রিপেয়ার করো। হ্যাঁ, খুবই ভালো করেছে, আমি বলবো যে ডাব্লিউবিপিএসসি নিজেদের একাডেমিক ক্যালেন্ডার বার করে খুবই ভালো করেছে। হ্যাঁ, এমএসসিও যদি এরকম একটা একাডেমিক ক্যালেন্ডার বার করে 9 মাস 10 মাস আগেই যদি বলে দিত পরীক্ষাটার জন্য, তাহলেও হয়তো খুব ভালো হতো। আর অনেকে তো ইন্টারভিউ এর জন্য প্রিপারেশন নেওয়ার জন্য সময়ই পেল না, 10-15 দিনের মধ্যে ইন্টারভিউ এর ডেট দিয়ে দিল, ইন্টারভিউ হয়ে গেল। এবং আমি শুনলাম যে ইন্টারভিউ যথেষ্ট স্ট্যান্ডার্ড ইন্টারভিউ হয়েছে, কলেজের প্রফেসররা, ইউনিভার্সিটি প্রফেসররা ইন্টারভিউ নিয়েছেন, এবং সেখানে যথেষ্ট স্ট্যান্ডার্ড মানের প্রশ্ন হয়েছে, লোয়ার স্ট্যান্ডার্ডের কোনো জায়গাই আর নেই। ঠিক আছে, তুমি যদি মনে করো যে এমএসসি এসএলএসটি বা পিএসসি এগুলো লোয়ার স্ট্যান্ডার্ডের পরীক্ষার মধ্যে পড়ে, এগুলো তা পড়ে না, কখনোই পড়ে না, কারণ তুমি স্কুলের স্টুডেন্টসদের পড়াতে যাচ্ছ। হ্যাঁ, তুমি ভুল পড়াতে পারো না কিন্তু, বা তুমি না জেনে স্কুলে ঢুকতে পারো না। সেই কনফিডেন্স নিয়েই কিন্তু তোমাকে স্কুলে ঢুকতে হবে যে আমি সাবজেক্টটাকে জেনে আমি স্কুলে ঢুকছি। কেউ কোনো কিছু ভুল বললে সেটাকে ঠিক করার ক্ষমতা আমি রাখি, সেটা দিয়েই কিন্তু তোমাকে যেতে হবে স্কুলে। হ্যাঁ, তোমাদের সকলের জন্য অনেক শুভেচ্ছা, বেস্ট অফ লাক। আমি আমার তরফ থেকে সর্বতোভাবে চেষ্টা করব তোমরা যেন ভালো করতে পারো, ইন্টারভিউতেও যেন ভালো করতে পারো, সেটার জন্য কিন্তু আমার সর্বত চেষ্টা থাকবে। তোমাদের চেষ্টা 1000% থাকবে, আমার চেষ্টাও 1000% একসাথে থাকবে। যখন দুটো চেষ্টা একত্রিতভাবে মিলবে, তখন হয়তো একটা জায়গাকে খুব তাড়াতাড়ি আমরা অ্যাচিভ করতে পারবো। হ্যাঁ, আর হ্যাঁ, আবারও বলছি, এমএসসির জন্য আবারও কিন্তু নোটিফিকেশন আসবে, বা বিহারটাও কিন্তু কখনো বাদ দেবে না। বিহারের যে স্কুল সার্ভিস কমিশনের যে পরীক্ষাটা, ওদের প্রতি বছর রিক্রুটমেন্টের পরীক্ষাটা হয়, খুব তাড়াতাড়ি ওদের রিক্রুটমেন্ট হয়, সুতরাং সেটাকেও কিন্তু কোনোভাবে বাদ দেবে না। এই চাকরির পরীক্ষাগুলো একই সাথে একই কোর্সের মধ্যে আমি এই জন্য রেখেছি যে একটা পড়লে যেন সবটা মোটামুটি ভাবে কভার হয়ে যায়, সেই চেষ্টা আমার সবসময় রয়েছে। অনেক অনেক কিছু আলোচনা আজকে আমি বললাম, আমি করলাম, আমি জানি না যে তোমরা কোনো একটা সঠিক গাইডেন্স পেলে কিনা, বা ক্লাসটা কেমন লাগলো তোমাদের, আমি জানি না। এইবার তোমরা কোয়ারি করবে, তোমরা প্রশ্ন করবে, আমি সেই অনুযায়ী উত্তর দেব, যে হচ্ছে যে কিভাবে কি হতে পারে। বলো, আমি যতটুকু অংশ আলোচনা করলাম, বলো, মানে কিছুটা জায়গা কি তোমরা মনের মধ্যে কনফিডেন্স পেলে? মানে তোমাদের কি মনে হলো যে আমরা পারি, বা আমরা পারবো, কিভাবে পড়াশুনো করতে হবে? নিজেদের মধ্যে যে ভুল ধারণাগুলো ছিল, সেই ধারণাগুলো কি খানিকটা পরিমাণে চেঞ্জ হলো? বলো এবার আমাকে। কারোর মনের মধ্যে যদি কোনো ধরনের, প্রচুর নতুন স্টুডেন্টসরা আছো, কারোর মনের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলো। বলো, 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 কে বলবে বলো। মানে মানে আমি যেটা বলতে চাইলাম সেটা তোমরা বুঝতে পেরেছো কিনা চ্যাট বক্সে লেখো। কেমন লাগলো তোমাদের আজকের বক্তব্য, ক্লাসটা ভালো লাগলো কিনা, বা কনসেপ্ট ক্লিয়ার হলো কিনা, একটুখানি আমাকে চ্যাট বক্সে লেখো। তাহলে তাহলে আমিও বুঝতে পারবো, ধরো, নাহলে আমি বুঝতে পারবো না। হয়তো প্রচুর নতুন স্টুডেন্টসরা আছে যারা আজকে প্রথম কথা বলতে ভয় পাচ্ছে হয়তো ক্লাসের মধ্যে। মনি বলছে হ্যাঁ ম্যাম বুঝতে পেরেছি, মনি জয়েন করেছে ইয়েতে না? মনি, মনি নেটসেটের কোর্সে জয়েন করেছে। তুলি বলছে হ্যাঁ ম্যাম ক্লিয়ার। মাধবী, মনি নেটসেটে জয়েন করেছো। ঠিক আছে মনি, কোনো অসুবিধে নেই। খুব ভালো লাগলো ম্যাম, রুমা বলছে ভালো লাগলো। ভালো লাগাটা বড় বিষয় না, বড় বিষয়টা হচ্ছে এটা যে কোয়ালিফাই কিন্তু করতেই হবে। অঞ্জলি বলছে যে হ্যাঁ ম্যাম বুঝতে পেরেছি। মানে মানে একদম নতুন স্টুডেন্টস, অঞ্জলি আজকে আমাকে মেসেজ করেছিল পড়াশোনা করার জন্য। আমি তো গ্রুপে ওকে অ্যাডও করিনি। মিখাইল বলছে কনসেপ্ট ক্লিয়ার হলো, মনি বলছে কনফিডেন্স পেলাম 100%। বই, আমি তোমাকে বলছি, আমার বক্তব্য না, বই তোমাকে যে পরিমাণে কনফিডেন্স দেবে, আর কোনো কিছু তোমাকে সেই অনুপাতে কনফিডেন্স দিতে পারবে না। বই তোমাকে শক্ত একটা ভিতের ওপরে তোমাকে দাঁড় করাবে, ধরো। তার জন্য বই কিনতে হবে, বই পড়তে হবে। ঠিক আছে, আমি তোমার গাইড হিসাবে তোমার পাশে তোমাকে হাত ধরে 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 এগিয়ে নিয়ে যাওয়ার আমার সর্বতভাবে চেষ্টা থাকবে, এইটুকু বলবো। হাত ছাড়বো না, হাত ধরে আছি। ঠিক আছে, তোমরা এগোও, আমি আমার মতো করে সর্বতভাবে চেষ্টা করব তোমাদের পাশে থাকার। যদি তোমার মনে হয় যে কনফিডেন্স পেলো, বিপুল, বিপুল আজকেই আজকেই কোর্সে জয়েন করেছে, নেট সেটে জয়েন করেছে, তবুও বলছি যে নেট সেটে যারা জয়েন করেছো তারা একদম এটা ভাববে না যে এসএলএসটির জন্য তোমরা পড়াশোনা করছো না। ঠিক আছে, এসএলএসটিটা ওর মধ্যে পুরো কভার হয়ে যাচ্ছে, আর যে যে অংশ বাদ আছে আমাকে বলবে, পরে গিয়ে আমি বলে দেবো যে কিভাবে কি পড়তে হবে।
ঠিক আছে? কোনো অসুবিধে তার জন্য কোনো রকম ভাবে কারোর হবে না। কিন্তু যেটা পড়ছো সেটা খুব কনফিডেন্টলি পড়ো। ঠিক আছে, পারবে। আর এখন থেকেও যদি তুমি আপকামিং সেটটার কথাও তুমি যদি ভাবো, সেট এক্সামের কথাও তুমি যদি ভাবো, ডিসেম্বরে যে নেট সেটটা হবে, সেখানেও তুমি কনফিডেন্টলি বসতে পারবে, এইটুকু আমি তোমাকে বলছি। আমি ম্যাম সবগুলো, আমি একটা কাজ করছি, আমি সবগুলো বইয়ের নাম, হ্যাঁ, আমি আমি বইতে ইয়েতে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি সব তোমাদের গ্রুপের মধ্যে দিয়ে দিচ্ছি। বিনয়, বলো। ম্যাম আমার একটা তাহলে ভুল ধারণা ছিল যে যদি আমি পিজি লেভেলের টিচার হই স্কুলে, হ্যাঁ। তাহলে আহ, কেবলমাত্র একাদশ দ্বাদশের থেকে যে বইগুলো পড়েছি ওইখান হুম। থেকেই ইন্টারভিউতে প্রশ্ন করবে। জীবনেও না, জীবনেও না, তুমি এটা ভেবোই না। না, এটা ঠিক কথা নয়। ওখানে একাদশ দ্বাদশের বই থেকে প্রশ্ন করবে না। কারণ ওখানে যারা হুম। নিচ্ছেন ইন্টারভিউ, তারা স্বয়ং নিজেরা ইউনিভার্সিটির প্রফেসর, তারা কলেজের প্রফেসর, তারা ইন্টারভিউ নিচ্ছেন। তোমার মনে হয় যে তারা 11-12-এর বই দেখে দেখে গিয়ে, হ্যাঁ, মানে নর্মাল বইগুলো দেখে গিয়ে তারা ওখানে প্রশ্ন করবেন? কোনো দিনই সেটা হবে না, বিনয়। কোনো দিন না। হ্যাঁ ম্যাম, এটা আমার কনসেপ্টের ভুল উপরে। ধারণা ছিল। হ্যাঁ, ভুল ধারণা তো 100%। কারণ যারা ইন্টারভিউ নিচ্ছেন তারা তো ইউনিভার্সিটির প্রফেসর। তোমার মনে হয় যে ইন্টারভিউ নেওয়ার আগে তারা 11-12-এর বইগুলো দেখে এসছেন? না, কখনো তুমি পড়তে যাবে না 11-12-এর বই পড়ে। হ্যাঁ, 11-12-এর যে বাংলা বইগুলো আছে, সেগুলো পড়ে অনেকে এগুলো তাই করছে, বিনয়। অনেকে এটা করছে, যে 11-12-এর বাংলা বইগুলো পড়তে থাকছে, জানো, ওখান থেকে অনেকে স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠায়। ঠিক আছে, ম্যাম এখানে এই উত্তরটা ভুল দেওয়া আছে, ওখানে ওই উত্তরটা ভুল দেওয়া আছে। আর আমি যখন বলছি তাকে যে তুমি কোন বইটা পড়ছো, মানে মানে চাকরির জন্য বা মানে এমসি মানে পরীক্ষার জন্য তুমি কোন বইটা পড়ছো, সে বলছে ম্যাম আমি 11-এর এই বইটা পড়ছি, বাজার থেকে আমি একটা এমসিকিউ এর বই কিনেছি, আমি সেই বইটা পড়ছি। হ্যাঁ, তুমি জীবনেও কোয়ালিফাই করতে পারবে না শুধুমাত্র ওই বইগুলো পড়ে, কোনোদিন কি সম্ভব? তুই বুঝতে পারছো তো, বিনয়, আমি কোন লেভেলটা বা স্ট্যান্ডার্ডের কথা বলছি? ম্যাম সেটা কি এখানে কোনোভাবেই যায়, এই লেভেলে কোনোভাবেই যায় না। ইউনিভার্সিটি টিচাররা আসছেন ওখানে, ইউনিভার্সিটি একদম প্রফেসররা প্রশ্ন টোটালি ভুল করছেন। ধারণা ছিল আমার এটা। একদম, এটা ভুল ধারণা। না, এটা নয়। তুমি একটা কথা ভেবে দেখো, 11-12-এর সিলেবাস কি আছে? 11-12-এর সিলেবাস আছে, 11-এ ইন্ডিয়ান ফিলোসফি, ওয়েস্টার্ন ফিলোসফি আছে, আর তার সাথে কন্টেম্পোরারি দুটো পোর্শন প্রজেক্ট হিসাবে আছে 11-এ। হুম 12-এ হুম। কি আছে? 12-এ টোটাল লজিকের পোর্শনটা আছে। তোমার মনে হয় হুম। 11-12-এর বইগুলো দেখে টিচাররা প্রশ্ন করবেন? একদমই না। কোনো দিনই না। তোমার, তুমি বুঝতে পারছো, চার বাগ দর্শন সম্পর্কে যখন প্রশ্ন হবে, তোমার 11-এর লেভেলে প্রশ্ন হবে? কখনো না। এটা একটা বড় ভুল ধারণা, বড় ভুল ধারণা। এটা একদম। কখনোই হবে না। সুতরাং তোমাকে সেই লেভেলেই পড়তে হবে। একদম ম্যাডাম। হুম। তুমি যদি সেই লেভেলে পড়ো, তাহলে একটা জায়গায় অ্যাচিভ করবে। হ্যাঁ, বলো। বলো মৌমিতা, বলো। ম্যাম, আমার মনে হয় সিলেবাসও একটু চেঞ্জ হতে পারে। হ্যাঁ, আমার মনে হয় সিলেবাস একটু চেঞ্জ হতে পারে, কারণ আমার মনে হচ্ছে যে ওরা ইন্ডিয়ান এথিক্স এর কিছু জিনিস মানে অ্যাড করবে, মানে এসএলএসটি তে। রোকা, কারণ কি হচ্ছে যে যদি অসুবিধা আমরা আছে? 11-12 সিলেবাস দেখি, ইলেভেন তো টুয়েলভের সেখানে হচ্ছে এসএলএসটি ওরা। তে, ঠিক আছে, হ্যাঁ। এই 11-12-এর এসএলএসটি তে ইন্ডিয়ান এথিক্স থেকে কি অ্যাড করতে পারে আমাকে বলো, আমি বলছি তোমাকে কি অ্যাড করতে পারে। যদি যদি অ্যাডেড হয়, সেটা অ্যাড হবে পুরুষার্থ, সেটা অ্যাড হবে কর্মবাদ। অ্যাডেড হয় তাহলে। হ্যাঁ, হ্যাঁ। আর হোক গীতার না, ওই কি নিষ্কাম আছে, সকাম অসুবিধা কর্ম, নেই। গীতার কিছু ওইটা। একদম, একদম, ওটার মধ্যে কিচ্ছু নেই, ওটার মধ্যে ওইটাই কিছু অ্যাড নেই। হতে পারে। ওটা কোনো ব্যাপারই না। ইন্ডিয়ান এথিক্স এর মধ্যে অ্যাড হলে সকাম কর্ম নিষ্কাম কর্ম গীতা থেকে, হ্যাঁ, লোক সংগ্রহ গীতা থেকে, আবার হ্যাঁ। এদিকে তোমার পুরুষার্থ, হ্যাঁ, বৌদ্ধ দর্শনের তোমার ওগুলো অ্যাড হতে পারে, নীতি জায়গাগুলো অ্যাড হতে পারে, অষ্টাঙ্গিক মার্গ। আর জৈনদের হচ্ছে পঞ্চমহাব্রত, অনুব্রত, এর বাইরে কিচ্ছু নেই। ম্যাম যেগুলো এই যেগুলো টপিকগুলো ইন্ডিয়ান এখন ফিলোসফি পড়লেই কভার হয়ে যায়। বিষ্ণু, এই বলো। টপিকগুলো এই টপিকগুলো এখন ওই 11-12 এর সিলেবাসে দিয়েছে, নতুন সিলেবাসে নতুন সিলেবাসে দিয়েছেন, হতে পারে। তাহলে এই টপিকগুলো ওখানে অ্যাড করতে পারে। ঠিক আছে, করতে আর পারে। আর আমার মনে হয় এটা পড়া উচিত, জানো তো। তো মানে টপিকটা অ্যাড করুক বা না করুক, মনে করেছো যখন ভালোই করেছো, এইটা পড়া উচিত তোমার। ইন্ডিয়ান এথিক্সের এই জায়গাগুলো জানা উচিত। আর এগুলো এগুলো ইন্ডিয়ান ফিলোসফি পড়লেই তো জেনে যাবে, আলাদা এগুলো করে। পড়েছি ম্যাম, এগুলো তো ক্লাস করা হয়েছে আমাদের। ও, বিষ্ণু তো ক্লাস করেইছো এগুলো। হুম। হ্যাঁ ইন্ডিয়ান এথিক্স, ঠিক। আর বলো, মিখাইল, কিছু বলছিলে? হ্যাঁ ম্যাম, ওটাই বলছিলাম যে আপনি যে টপিক গুলো বললেন ইন্ডিয়ান ভিলেজের, ওই টপিক গুলো এখন দিয়েছে সিলেবাসে, দিয়েছে সিলেবাসে তো? 11-12-এ।
হুম। দায়িত্ব নিয়ে এই টপিকগুলোও তোমাদেরকে করিয়ে দেবো, কোনো চাপ নেই তোমাদের। ইন্ডিয়ান এথিক্সের এই হ্যাঁ। টপিকগুলোকেও তোমাদের করিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না, আচ্ছা। কারণ এগুলো ইনক্লুড ভালো। করাটা দরকার, এগুলো ইনক্লুড করাটা হ্যাঁ, দরকার। হুম। ম্যাডাম দেখলাম হ্যাঁ, বিনয় সিলেবাসটা খুব বিনয়, সাজানো হয়েছে, ভালো। হ্যাঁ হ্যাঁ ঠিক, বিনয় বলো। ম্যাডাম আমি বাচ্চাদের এখনো পর্যন্ত এই এথিক্সের পার্টটা শুরু করিনি, আমি লজিকেই করাচ্ছি। আপনার এথিক্সের ক্লাস করব, তারপরে বাচ্চাদের শেখাবো। আমার এথিক্সের ক্লাসের উপরে বাচ্চাদের শেখাবে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ম্যাম। হবে, চলো। এথিক্সের এই ক্লাসগুলো আমি করিয়ে দেবো তাড়াতাড়ি করে, এই পোর্শন গুলো। থ্যাংক ইউ ম্যাম। কি কি দিয়েছে বিনয় এথিক্সে, ইন্ডিয়ান এথিক্সে টপিক? ম্যাম ওই পুরুষার্থ দিয়েছে, পুরুষার্থর ভাগগুলো দিয়েছে। হুম। আহ, তারপরে আর দেখতে হবে ম্যাম। আচ্ছা, আমি বলে দিচ্ছি, ভগবদ গীতা সকাম নিষ্কাম কর্ম দিতে পারে, লোকসংগ্রহ দিতে পারে, ম্যাম বৌদ্ধ। বলবো, হ্যাঁ বলো সিলেবাসটা বলো, বলবো। হ্যাঁ বলো বলো মিকাইল বলো। ভারত, হ্যাঁ, ইন্ডিয়ান এথিক্স থেকে দিয়েছে পুরুষার্থ, হুম। শ্রীমদ্ ভগবদ গীতা, হ্যাঁ নিষ্কাম কর্মের ধারণা, অষ্টাঙ্গিক হ্যাঁ মার্গের ধারণা, হ্যাঁ আর হ্যাঁ, চার বাগদের সুখবাদ। হয়ে গেছে। ও ও দুদিনের ব্যাপার এটা। যা, আমি আর তোমাদের কথা দিলাম, ওপেন বিনয় এথিক্স বলেছে থেকে বলে দিয়েছে, আমি হ্যাঁ বললাম, ও। আমি তোমাদের কথা হুম। দিলাম, ফেব্রুয়ারি মাসে কোর্সটার মধ্যে আমি এই যে টপিকগুলো তোমরা বললে, এই সমস্ত ইন্ডিয়ান এথিক্সের ক্লাসগুলো ওখানে আমি ইনক্লুড করে দেবো। আচ্ছা, ঠিক আছে, বুঝে যাও, গেলাম প্রথমে ম্যাম। এটা কথা দেওয়া থাকলো, ফেব্রুয়ারি মাসের কোর্সটা যখন মানে পাবলিশ হবে, সঙ্গে সঙ্গে এই ক্লাসগুলো ওর মধ্যে ইনক্লুড থাকবে প্রথমেই, ইন্ডিয়ান এথিক্সের। আচ্ছা, ঠিক আছে, তাহলে খুব ভালো হলো আমাদের, হ্যাঁ। খুব কোনো অসুবিধা হবে না। তুই থ্যাংক ইউ স্টুডেন্টকে ম্যাম। যখন ওই ক্লাসগুলো ধরে পড়াবে না, তুমি নিজে যেমন এনরিচড হবে, নিজে যেমন সমৃদ্ধ হবে, আমি এটুকু বলছি, তোমার স্টুডেন্টসরাও সমৃদ্ধ হবে, তুমি তাকে সেইভাবেই ডেলিভারি করতে পারবে এই ক্লাসগুলো, হুম। কোনো অসুবিধা হবে না এসএলএসটি কোর্সটাতে। ঠিক ম্যাডাম, আছে, ম্যাম, হ্যাঁ বলো। আচ্ছা, একজন একজন শুনি, বিপুলের কাছে শুনি, বিপুল, বিপুল বলো। ম্যাডাম আমাদের অনেকের একটা কনফিউশন, আমরা এবার তো মাস্টার্স কমপ্লিট করেছি, এবার এবার বিএড এ ভর্তি হয়েছি। হবে না, হবে না, তা হবে না, হবে না, ওটা না জানছিলাম। না না, নো কনফিউশন, এটা হবে না। ঠিক আছে, তুমি হচ্ছে, যদিও নোটিফিকেশনটা আসা অব্দি অপেক্ষা করতে হবে, কিন্তু হবে হুম না। হুম। বিএড যাদের কমপ্লিট থাকবে, গভর্নমেন্টের এরকম একটা রুলস আছে মনে হয়, বিএড যাদের কমপ্লিট থাকবে তারাই বুঝতে পারবে আশা করি। ঠিক আছে, সুতরাং এখন মাস্টার্সে আচ্ছা আছো যখন, তুমি বিপুল টার্গেট করো ডিসেম্বরের নেট সেটটাকে টার্গেট করো, ডিসেম্বর। আচ্ছা ম্যাডাম, আচ্ছা ঠিক আছে। তুমি দেখবে যে পেয়ে যাবে, মানে অনেকটা অনেকটা পরিমাণে তার আগে অ্যাচিভ হয়ে যাবে তোমার। পুরোটা 100% হবে ওকে না ম্যাডাম। কোনোদিনই, কিন্তু অনেকটা অ্যাচিভ হয়ে যাবে, যতটা অ্যাচিভ হবে সেটা তোমার হেল্প হবে। আর বিপুলকে আমি আজকে বলেইছি যে ন্যায় দর্শনের সব ক্লাসগুলো বিপুল তুমি দেখে নেবে আজকে। ওকে ওকে, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর বলো, আর কার কি কি কোয়ারি আছে একটুখানি বলো। হ্যাঁ, কেউ একজন লিখলো যে স্টুডেন্টস এর কথা ভেবে রেখেছেন। হ্যাঁ, আমি সত্যি সত্যি স্টুডেন্টস এর কথা ভেবে রেখেছি, তার কারণ হচ্ছে সবার সবটা হয় না। আমি আমি সমস্ত ধরনের স্টুডেন্টসরা আমাকে ফোন করে, ঠিক আছে, সুতরাং আমি জানি কতজনের কত ধরনের সমস্যা আছে, কারোর পক্ষে সেটা সম্ভব হয় না, সুতরাং সবার কথা ভেবেই দুটো কোর্স রাখা আছে। এটা মান্থলি পেমেন্টেও রাখা আছে, আবার পুরোটাও রাখা আছে। কোনো অসুবিধা নেই, যে যেটা চাইবে সে সেটাতেই তোমাদের মতো করে জয়েন করতে পারো, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, যারা অবশ্যই 12,000 দিয়ে পুরো কোর্সটা নিচ্ছে, তারা টোটাল কোর্সটা একবারে পেয়েও যাচ্ছে, এটাও ঠিক। হ্যাঁ বলো, কেউ কিছু বলছিলে মনে হয়, বলো। ম্যাম, লজিক ক্লাসটা যেটা বললেন সেটা করলে ভালো হয়, সপ্তাহে করে। হ্যাঁ, সপ্তাহে একদিন করে লজিকের ক্লাসটা রাখবো, আশা করছি। আশা করছি রবিবার দিন রাত্রিবেলা থেকেই আমরা লজিকের ক্লাসটা রাখবো, আর লেট করার কোনো অপশন নেই, চান্স নেই। ম্যাম রবিবার সিম্পল রাত্রিবেলা থেকে একটা শুরু লজিক করবো। দিয়ে শুরু করলে ভালো হতো ম্যাম। বললাম তো তাই, বললাম তো রবিবার দিন রাত্রিবেলা থেকেই ক্লাসগুলো রাখবো, প্রায় সপ্তাহে একটা দিন করে লজিকের ক্লাস থাকবে, নেট সেটের স্টুডেন্টসদের জন্য, এসএলএসটি স্টুডেন্টসদের জন্য। ঠিক আছে, আর আমি হচ্ছে ওই একদম আইএম কপি ধরেই আমি করাবো, দেখছি। ঠিক আছে, আইএম কপি ধরে কতটা পরিমাণে করানো যায় পুরো বিষয়টা দেখে দেখেই আমি করাবো হ্যালো ম্যাম, ক্লাসগুলো। হ্যাঁ বলো, অঞ্জলি বলো। বলছি ম্যাম আমি যদি নেট সেটের কোর্সটা কি ভর্তি হই তাহলে আমি কি পিএসসি ওটাও কি একেবারে না হয়ে যাবে? না না, হবে না, একেবারে হবে না। তার কারণ হচ্ছে নেট সেটের অনেক বিষয় পিএসসি তে নেই, আর পিএসসির কিছু কিছু বিষয় সেটা নেট সেটে নেই। ঠিক আছে, পিএসসির যেমন ধরো ধরো সাইকোলজি আছে, সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফি, যেগুলো পোর্শনগুলো আছে, ফিলোসফি অফ রিলিজিয়ান, এগুলো যেগুলো আছে সেগুলো নেট সেটে নেই। অঞ্জলি, যদি টার্গেট হয় পিএসসি, পিএসসি তুমি যদি পরীক্ষার জন্য বসতে চাও,
তো টার্গেট পিএসসি কেই নাও, নেটসেট কে নিও না। ম্যাম, বলো। ম্যাম বলছি যে আমাদের যে ওয়েস্টার্নের মানে ফিলোসফির যে কিছু পোর্শন একটু বাকি ছিল একটুখানি ওইটা। অল্প অল্প করে বাকি আছে ওয়েস্টার্নের পোর্শন গুলো, তাই তো? বুঝেছি, বুঝবো না কেন? ওটাকেও আমাকে করে দিতে হবে। দেখি আমি একটুখানি একটু চিন্তা ভাবনা করে নিয়ে আমি করছি ওটা। ওটাকেও আমাকে কমপ্লিট করে দিতে হবে। পুরোনো স্টুডেন্টসরা যারা আছে তাদের যেটা না ম্যাম, অলরেডি। ওইটা হ্যাঁ বলছি ওয়েস্টার্নটা একটু আগে করে দিলে ওইটা একটু করে নিলে বেশি নিশ্চিন্ত হতাম এটার জন্য। সে তো আমি বুঝতে পেরেছি, নিশ্চিন্ত হতে। আমি নিশ্চিন্ত করে দেবো আগামী 2 মাসের মধ্যে, এইটুকু বলছি, ঠিক আছে? পুরোনোদের বলছি যে আগামী 2 মাসের মধ্যে পুরোপুরি নিশ্চিন্ত করে দেবো, কোনো চাপ নেই। ঠিক আছে, এতদিন যখন উষা এত ভরসা করেছো, এইটুকু দাঁড়াও, আমি এটাকে কমপ্লিট করে দেবো। ঠিক আছে, কমপ্লিট করেই আমি ওটাকে ছাড়বো, ওই ওয়েস্টার্নের পোর্শনটাকে। আর কেউ একজন এখানে জানতে চাইলে, সৌমেন দাস বা কেউ জানতে চাইলে যে পিএসসির কোর্সটা সম্পূর্ণ কত, এটা টোটাল কোর্সটা 12,000 টাকা আর মান্থলি পেমেন্ট 1,000 টাকা। তুমি দুটোই, যা যা খুশি তুমি সেই হিসাবে জয়েন করতে পারো কোর্সে, কোনো অসুবিধা নেই। মান্থলি পেমেন্টেও জয়েন করতে পারো, আর পুরো পেমেন্ট করে পুরো কোর্সটা অ্যাট এ টাইম নিয়ে নিতে পারো। তাহলে সেখানে ক্লাসেসগুলো পরপর পরপর থাকবে। যে ক্লাসেসগুলো অলরেডি আমার করানো আছে, হ্যাঁ, প্রিভিয়াস রেকর্ডেড আছে, সেই ক্লাসগুলো অলরেডি তুমি পেয়ে যাবে সেখানে। তোমার ইচ্ছে, কোনো অসুবিধা নেই, সেখানে কোনো চাপ নেই, কোনো বাধ্যবাধকতা সেখানে নেই। যেটা সুবিধা সেটা জয়েন করো, বাট আর লেট করো না, এইটুকু বলবো। আর লেট করার সময়ও তোমার হাতে নেই। ঠিক আছে, প্রচন্ড ভাবে পড়াশোনা শুরু করে দাও। আর পুরোনো স্টুডেন্টসদেরও আমি বলছি যে যারা অলরেডি আমার কাছে পড়েছো প্রিভিয়াস 1 ইয়ার ধরে বা 2 ইয়ার্স ধরে, যারা আমার কাছে পড়েছো, পুরো থরলি প্রথম থেকে বই পড়তে শুরু করো এবার তোমরা। ঠিক আছে, এবার বই পড়তে শুরু করো, বই দেখে 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 আমার ক্লাসগুলো দেখে দেখে খাতার মধ্যে নোট ডাউন করতে শুরু করে দাও। শুধু শুধু ম্যাডাম বসে ক্লাস করলে হবে না। বলবো? তোমার ম্যাম, মেসেজ আমি দেখেছি সুইটি, করে দেবো। আচ্ছা ম্যাম। ঠিক আছে, তাহলে আর কারোর কোনো কোয়েরি আজকে? কারোর কোনো কোয়েরি? আর নতুন যারা স্টুডেন্টস আছো তাদের কোনো কোয়েরি? এগো এগো, পড়াশোনা করতে করতে এগো। পড়াশোনা ছাড়া, পড়াশোনা তোমাকে সবকিছুর মধ্যে থেকে শান্তি দেবে। পড়াশোনা তোমাকে রিল্যাক্সেশন দেবে, শান্তি দেবে, আনন্দ দেবে। পড়াশোনার মতো আনন্দ কোথাও খুঁজে পাওয়া যায় না। আর ক্লাস করার মতো আনন্দ কোথাও খুঁজে পাওয়া যায় না। সারাদিন প্রবলেমের মধ্যেও, হ্যাঁ, ক্লাস করলে পরে কিন্তু একটা অদ্ভুত আনন্দ হয় নিজেদের মনের মধ্যে। যারা পুরনো স্টুডেন্টসরা আছো তারা খুব ভালো করে জানো যে কতটা আনন্দ হয়। ঠিক আছে, তো পড়াশোনা করো, কর্ম করে যাও। ভগবদ গীতা দিয়েই আজকের ক্লাস শেষ হবে। ঠিক আছে, কর্ম করে যাও, একদম ফলের আশা করো না, কর্মটা করে যাও। ঠিক আছে, এই বলে আজকে ক্লাসটা এখানে শেষ করবো।